পরবর্তীকালে টোটাল সিস্টেমটাকে 21টা নোটে কনভার্ট করে নিয়েছে। সেই হিসেবে ইন্ডিয়ার মানুষের কাছে এটা সেলেবেল এবং ইন্ডিয়ান মানুষের জন্য এটা রাখা হয়েছে, এর বাইরে যাবে না। আপাতত দৃষ্টিতে সেটাই কোম্পানির মোটো বা সেটাই সিদ্ধান্ত ঘোষণা করেছে। না, এই ব্লক চেনটা অ্যাকচুয়াল আমাদের ভারতবর্ষের জন্যই না, ব্লক চেনটা ইন্টারন্যাশনাল, ব্লক চেনের মালিকানার যে অনারশিপ, যেটা এই যে ফ্যাকশন হোল্ডার, এটা শুধু খালি ইন্ডিয়াবাসীর জন্য এই সুযোগটা দিয়ে আছে। এটা কেওয়াইসি সিস্টেমে আজকে এটা লিগালি ভাবে প্রসেসিংটা নেওয়ার জন্য, এটা তো আন্তঃরাষ্ট্রীয় হলে সেটা তাদের দেশ থেকে সেই লিগালি ভাবে নেওয়ার জন্য এই ব্লক চেনটা সেইভাবে তাদের দেশ থেকে এরকম ডেভেলপ করার সুযোগ সুবিধা নেই। সেই হিসেবে আমার ইন্ডিয়াতে এটা, আমাদের ইন্ডিয়া ভারতবর্ষী যে সিস্টেমের যে কাগজপত্র আছে, আমাদের পরিচয়পত্র, আধার কার্ড বলুন, প্যান কার্ড বলুন, যে সিস্টেমে আমাদের লিগালি রয়েছে, সেই লিগাল ভাবে লিগাল প্রসেসে এটা মার্কেটিং বা তারা এখানে ওনারশিপ হওয়ার সুযোগ পাচ্ছে। এই হিসেবে ইন্ডিয়া ভারতবাসীর জন্য এটা রাখা আছে। এবারে ব্লক চেনটা আউট অফ ইন্ডিয়া, এটা ইন্টারন্যাশনাল হয়ে যাবে যখন এক্সচেঞ্জে কয়েনগুলো লিস্টেড হয়ে যাবে, অটোমেটিক চলে যাবে। মানে বাইরের দেশের মানুষ এই কয়েন গুলো কিনতে পারবে, কেনা বেচা করতে পারবে, বাট এর একদম অংশীদারি একদম একদম এক্সচেঞ্জ থেকে যখন লিস্টেড হবে, অল ওভার ওয়ার্ল্ড এর যে কোনো রাষ্ট্র যে কোনো এক্সচেঞ্জ থেকে তারা কেনা বেচা করতে পারবে। যেমন আমরা বিটকয়েন আমার দেশে তৈরি হয়নি তো, না। ইথিরিয়াম বা বিএনবি বা এইগুলো আমার দেশ থেকে তো ডেভেলপ করেনি তো, না না। তাহলে আমরা কিনি তো এক্সচেঞ্জ থেকে। আচ্ছা আচ্ছা, মানে এর মালিকানা কেউ পাবে না আমাদের দেশের বাইরে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। মালিকানা হিসেবে যে যে ব্লক চেনের ফার্স্ট যে শেয়ার হোল্ডার ফ্যাকশন হিসেবে যেটা দেওয়া হচ্ছে, এটা আমার ইন্ডিয়ার বাসীর জন্য এটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। এই সুযোগটা ইন্ডিয়াবাসীর জন্য রাখা আছে। বলুন মৌসুমী ম্যাম। ঠিক, আমি বুঝতে পেরেছি এবার। মানে এটা নিয়ে আমার ডাউট ছিল, কারণ আমি সিনিয়রদের থেকে জেনেছিলাম যে সিনিয়ররা বলেছিলেন যে এটা তো ভারতবর্ষের সারা পৃথিবীর মানুষ এবার কিনতে পারবে। তো সেই হিসাবে সেটা অ্যাকচুয়াল ভুল। মানে এটা আমি আজকে জানতে পারলাম যে এটা শুধুমাত্র আমাদের ভারতবাসীর জন্য এটা বরাদ্দ। না ম্যাম, যেটা শুনুন, এটা কয়েনটা অল ওভার ওয়ার্ল্ড এর যে কোনো রাষ্ট্র যে কোনো এক্সচেঞ্জ থেকে তাদের দেশে যদি এক্সচেঞ্জ সিস্টেম বা যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটিং যেটা আছে আমাদের, ওই মার্কেটে ধরুন অজিরেক্স বলুন, কয়েন সুইচ বলুন, বাইনান্স বলুন, এই ধরনের যে এক্সচেঞ্জ আছে অল ওভার ওয়ার্ল্ড এর বিভিন্ন আরো এক্সচেঞ্জ আছে, এই এক্সচেঞ্জে যখন লিস্টেড কয়েনে যে কোনো রাষ্ট্র যে কোনো ভাবে যারা এক্সচেঞ্জ থেকে কিনতে চাইবে, তারা এক্সচেঞ্জ থেকে নিতে পারবে। আমরা যেমন আমেরিকার ডলার আমরা কিনতে পারি এক্সচেঞ্জ মারফত, এক্সচেঞ্জ থেকে আমরা কিনে আমাদের আয়নার দিলাম, এক্সচেঞ্জ থেকে ডলার কিনলাম। ঠিক সেম ভাবে আমরা এক্সচেঞ্জ থেকে আবার কয়েনও কিনি। তা সেই জায়গাটা আমাদের এই যে এমএসটি কয়েন যখন এক্সচেঞ্জে লিস্ট হয়ে যাবে, সারা পৃথিবীর মানুষ যে কোনো রাষ্ট্র, সেটা আমার বাংলাদেশ হতে পারে, পাকিস্তান হতে পারে, শ্রীলঙ্কা হতে পারে, আমেরিকা হতে পারে, এবং এমন রাশিয়া হতে পারে, যে কোনো, চীন হতে পারে, আমরা দুবাই হতে পারে, ইউএনও হতে পারে, যে কোনো রাষ্ট্র এক্সচেঞ্জ মারফত যে কেউ কেনাবেচা করতে পারে। কিন্তু ব্লক চেনের ওনারশিপ হিসেবে মাত্র ভারতবর্ষকে এই ফ্র্যাকশনটা কিনে এবং লিগাল কেওয়াইসি করে নেবার সুযোগটা ইন্ডিয়াবাসীর জন্যই রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমার আমি যেটা জানা ছিল। বললাম, বুঝতে পারছেন যেটা আমি বলতে চাইলাম? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার বুঝতে পেরেছি। মানে এর পয়েন্ট গুলো বাইরের দেশ যখন এটা লিস্টেড হয়ে যাবে সারা পৃথিবীর লোক কিনতে পারবে, কিন্তু এর হ্যাঁ, মালিকানা লিস্টেড বলতে শুধুমাত্র কি, আমাদের মানে ভারতবর্ষের জন্য। আমরা এই যে ইথিরিয়াম ব্লক চেনের উপরে, পলিগনের উপরে আমরা বিভিন্ন প্রজেক্ট লঞ্চ হচ্ছে। আমাদের আধার কার্ড পলিগন ব্লক চেনের উপর তৈরি হয়েছে। আমাদের করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে পলিগন ব্লক চেনের উপরে। এই পলিগন ব্লক চেনের উপর সিস্টেমটা যখন আমাদের ওখানে লকিং করা হয়েছে, কত কত মেম্বার ওখানে হয়েছে, তাদের কোডিংটা রেস্ট্রিকশন রাখা হয়েছে, তার জন্য পলিগন কয়েনই ওখানে খরচা করতে হয়েছে। সেটা গভর্নমেন্ট খরচা করিয়েছে। ব্লক চেনকে স্মার্ট কন্ট্রাক্টের সিস্টেমে ওখানে ব্লক চেনের পলিগন ব্লক চেনের উপরে একটা স্মার্ট কন্ট্রাক্ট ব্লক চেনকে আবার ওখানে ডেভেলপ করেছে। ব্লক চেনের মাদার কয়েন যে পলিগন কয়েন, সেই কয়েন ওখানে গ্যাস ফিস খরচা করি আমাদের যে আধার কার্ড বলুন, করোনা ভ্যাকসিন বলুন, আরো অনেক অনেক প্রজেক্ট কিন্তু আমাদের কাছে ছিল না,
কিন্তু হুম। বাধ্যতামূলক করতে হয়েছে। আচ্ছা। আজকে আমাদের এমএসটি কয়েন, আজ বা এমএসটি ব্লক চেনটা যে মানে লিস্টেড হচ্ছে, এটা অল ওভার ওয়ার্ল্ডে যে কোনো রাষ্ট্র তাদের প্রজেক্টের জন্য, তাদের দেশের প্রয়োজনের জন্য যদি এই টেকনোলজিটা যদি তাদের দেশের সিস্টেমকে যদি ডেভেলপ বা সুরক্ষিতের জন্য যদি মনে করে যেটা আমার দেশের প্রয়োজন আছে, তারা ওই ব্লক চেনটাকে যখন তাদের দেশে ব্যবহার করতে চাইবে, এই এক্সচেঞ্জ থেকে এই আমাদের এমএসটি কয়েন নিয়ে ওই সিস্টেমকে ব্যবহার করতে হবে। বুঝতে আচ্ছা। পারলেন? হুম হুম। আমরা আমরা যেমন ফোনের নেট ভরি, ফোনের নেট হ্যাঁ আমরা রিচার্জ করলাম, ফোন কোম্পানির কাছ থেকে নেট ভরে নিলাম, হ্যাঁ। একসাথে করি তো। ফোন রিচার্জ করে ধরুন আপনার কাছে এয়ারটেলের সিম আছে, বা আমাদের আমাদের মানে ওই কি জিও হচ্ছে? কোম্পানির সিম আছে, হুম আছে বিভিন্ন কোম্পানির সিম আছে। আপনি যখন ওই কোম্পানি থেকে যখন রিচার্জ প্যাকেজ করছেন, তখন হুম ওই কোম্পানি আপনাকে মানে নেটও দিচ্ছে এবং ফোনের রিচার্জটাও দিচ্ছে, একসাথে দিচ্ছে। কিন্তু আপনাকে কে দিয়েছে, অথরাইজ দিয়েছে না টেলিকম মন্ত্রক দিয়েছে, ট্রাই। হুম ট্রাইয়ের আন্ডারে যখন আপনি রিচার্জ করছেন মানে সিমটা নিয়েছেন ওখানে আপনার ডকুমেন্টস দিয়ে, আপনি হুম আপনার কাছে এয়ারটেলও থাকতে পারে, জিওর থাকতে পারে, বা ভিভো বা যে কোনো কোম্পানি থাকতে পারে, এবং বিএসএনএল কোম্পানিও থাকতে পারে, ইন্ডিয়ান কোম্পানি। হুম তাহলে আপনি যখন রিচার্জ করছেন, নেটের অনুযায়ী গভর্নমেন্ট যাদের ঘরে অথরাইজ দিয়েছে, আপনি যার কাছ থেকে নেন, গভর্নমেন্ট কিন্তু একটা ট্যাক্স জেনারেট করছে, তাকে প্রোভাইড করেছে। আপনি নেটও রিচার্জ করুন বা আপনি ফোন রিচার্জ করুন, যাই করুন, সিস্টেমেটি আমাদের ট্রাই এই মন্তব্যটা সামলায়। আমি হুম। কি বলতে চাই বুঝতে পারছেন? তা হ্যাঁ হ্যাঁ। আজকে আমাদের এই ব্লক চেন, পৃথিবীতে যত ব্লক চেনকে ডেভেলপ করেছে, কোনো কোনো প্রাসঙ্গিক মানে সিস্টেমকে ডেভেলপের জন্যই তাকে এই ব্লক চেনকে তৈরি করেছে, প্রয়োজনকে মেটাবার জন্য। হ্যাঁ। প্রথম যখন যে ব্লক চেনকে তৈরি করেছিল বিটিসি, সে বিটিসি শুধু খালি ডলারের মানে মানে বিপক্ষে একটা ক্রিপ্টো কারেন্সি, যেটা কেউ একলা ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারবে না, হুম সেইভাবেই এই ব্লক চেনের বিটকয়েনকে জন্ম দিয়েছিল। হুম আর এই থেকে সেই বিটকয়েনের মানে মানে বিকল্প হিসেবে আস্তে আস্তে করে দেখেছে যে ও একলা সারা পৃথিবীতে মার্কেটে যতটুকু ওর মানে ব্লক চেনটা মানুষের প্রয়োজনে কাজে লাগছে, তার চেয়ে বেশি কয়েনটাকে দরকার। কিন্তু হুম এখন দেখা যাচ্ছে শুধু শুধু মানে ব্লক চেনের উপরে ওই কয়েন মানে কেনা বেচা বা সেইটার উপরে ভিত্তি রেখে মানুষ কিন্তু আর প্রজেক্টটাকে আগাতে পারছে না। তাই শুধু সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন আমাদের ব্লক চেনকে ওয়েব 3 বা টেকনোলজির উপরে যত কিছু ডেটা বলুন, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, বা আমাদের ল্যান্ড বলুন, বিভিন্ন সেক্টরে এই ব্লক চেনের উপরে ভরসা করে আমাদের ব্যাংকিং সিস্টেমও যত রকম ডেটা আছে সমস্ত কিছু ওখানে সুরক্ষিত রাখার জন্য এই সিস্টেমের উপর এখন মানে ধার করে এখন মানে প্রজেক্ট গুলো তৈরি করছে। হুম। তার জন্য লাগবে আপনার কয়েন। আজকে আমাদের এমএসটি কয়েন এই এই ইউটিলিটি হিসেবে এই সব সিস্টেমের উপরে, ধরুন আমার ছেলে আজকে স্কুলে পড়াশোনা করবে, আগামী দিনে দেখা যাবে যে পেপারলেস হয়ে গেছে। পেপারলেস মানে এই সিস্টেমে, ব্লক চেনের সিস্টেমে মানে অনলাইন পড়াশোনা হচ্ছে। সেখানে অনলাইন সরকার কিন্তু এই, যেহেতু সরকারি স্কুলে যদি পড়াশোনা করে সরকার খরচা উঠাবে, আর যদি হুম পাবলিক স্কুলে খরচা পড়ে তাহলে পাবলিক উঠাবে। তাহলে পাবলিক উঠাতে গেলে খরচাটা কে করবে না, আমার ছেলে যদি স্কুলে ভর্তি হয় পাবলিক স্কুলে, তার মাইনে আমি ভরবো, মানে 3 মাস হুম হোক, মাসে কোয়ার্টার হোক, যে আছে তার ভাড়া মানে মাইনে আমিই দেবো, তাহলে আমার পকেট থেকে যাবে। তা এখানে এই ব্লক চেন সরকার যদি ব্যবহার করে, সরকার কিনে দেবে। যেমন সরকার যেমন রেশন দেয় আমাদের ঘরে, এখন ফ্রিতে চাল দিচ্ছে, হ্যাঁ। সরকার চাষির কাছ থেকে পয়সাতে কিনছে, কিনে ধরুন আপনি 2 কিলোই পান, 5 কিলোই পান, যাই পান আপনি নেন বা না নেন, সরকার কিন্তু ফ্রিতে একটা অ্যালার্টমেন্ট দিয়েছে, হুম সেই ভর্তুকিটা কিন্তু সরকার দিচ্ছে। বুঝতে হুম পারলেন? আমার প্রয়োজন আছে আমি নিলাম, আমি নাও নিতে পারি, সরকার কিন্তু আমার কাছ থেকে পয়সা নিচ্ছে না, কিন্তু রেশনটা দিচ্ছে। ঠিক সেম ভাবে সরকারি স্কুলে হোক, আমাদের হসপিটাল হোক, রেজিস্ট্রারি অফিস হোক, বা বিভিন্ন সরকারি যে খাতে যখন যদি আমাদের প্রয়োজনে কোনো কিছু যদি আমরা করতে চাই, দেখা যাবে এই ব্লক চেনের উপর সমস্ত কিছু কনভার্ট আস্তে 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 টোকেনাইজ সিস্টেমে কনভার্ট করে দিচ্ছে। তখন এই কয়েন দিয়ে ওই সিস্টেমকে পরিচালনা করার, যেমন আমাদের ফোনেতে ইউটিউব বলুন, অনলাইন কিছু করতে গেলে যেমন নেটের প্রয়োজন, তেমন হুম এই সিস্টেমটাকে মানে আমাদের যত সরকারি বেসরকারি যত কিছু আগামী দিন এই ব্লক চেনের উপরে সিকিউরিটি পারপাস ডেভেলপ করা হবে, তখন আপনাকে এই কয়েনটাকে ওর এই নেটের মতন ব্যবহার মানে ইউজ করার মতন, এই কয়েন ছাড়া আপনার কোনো কাজ হবে না। তখন আপনার কাছে আজকে কয়েন জন্মাচ্ছে, আপনার কাছে তখন 1 লাখ টাকা দাম হোক
আর 5 পয়সায় দাম থাকুক, আপনাকে আর নতুন করে কিনতে হবে না। কিন্তু যার কাছে থাকবে না তাকে কিনতে হবে। আর যে হুম কিনবে কোথা থেকে? এক্সচেঞ্জ থেকে কিনতে হবে। আর হুম হয়তো আপনার কাছে হয়তো পরিচিত আছে, পিটিপি হুম মডেলে হয়তো কেউ কারো থেকে দামে পড়তা হয়েছে, তাকে সেল করলো, নচেত এক্সচেঞ্জ থেকেই কিনতে হবে। আর এক্সচেঞ্জ থেকে আমার ভারতবর্ষে না, আপনাকে আমি চিনি বলে আমি পিটিপি মডেলে দিয়ে দিলাম। কিন্তু হুম অন্য রাষ্ট্রে কিনতে গেলে কোথা থেকে কিনবে? এক্সচেঞ্জ থেকেই কিনতে হবে। এক্সচেঞ্জ থেকে কিনতে গেলে পরে তাহলে কয়েন কার কাছে তৈরি হচ্ছে? না, আপনার কাছে যদি ফ্যাকশন থাকে আপনার কাছে মাইনিং হচ্ছে, আমার কাছে ফ্যাকশন আছে আমার কাছে মাইনিং হচ্ছে, যতজনের কাছে আজকে ফ্যাকশন আছে সবার কাছে মাইনিং হচ্ছে। আর এই হুম ব্লক চেনটার উপরে যারা যারা প্রজেক্ট নিয়ে আসবে, সেটা মাঠ কন্ট্রাক্ট হোক, সেন্ট্রাল কন্ট্রাক্ট, যে কোনো সিস্টেম যদি ডেভেলপ করতে যায়, তাদের করে এমএসটি কয়েনই ইউজ করতে হবে, দিতে হবে। মানে পেট্রোলের মতন গাড়ি চালাতে গেলে যেমন তেলের দরকার হয়, আর এই হুম সিস্টেম কিছু ডেভেলপ করতে গেলে এমএসটি কয়েনই তাকে ব্যবহার করতে হবে, জ্বালানি হিসেবেই বলুন, ফিউল হিসেবেই বলুন, আর ভাড়া হিসেবেই বলুন, সমস্ত সিস্টেমই ওই কয়েনই লাগবে। বুঝতে পারলেন মসিমাম? হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে 18 মাস তো এটা কমপ্লিট হয়েছে। তো এই হ্যাঁ, ওটা আমার রানিং চলছে। হ্যাঁ, 18 মাসে মানে এরকম মানে এই ব্লক চেনকে ইউজ করবে এরকম তালিকা তৈরি হয়েছে কি? যে হ্যাঁ, মানে মাঠ ধরুন আর 18 মাস। মাঠ কন্ট্রাক্ট ম্যাম, মাঠ কন্ট্রাক্ট অলরেডি এখন মোটামুটি আমাদের ব্লক চেনেতে মানে টেস্ট নেট বা মেন নেটেতে লাইভ আছে। টেস্ট নেটেতে প্রায় 500 থেকে 700 মতন আমাদের অফিসিয়ালি ভাবে আমাদের কাছে তথ্য রয়েছে। আর হুম অলরেডি 100-র আশপাশ মানে যারা টেস্ট নেটে মানে কোনো প্রজেক্ট লঞ্চ করে মানে দাঁড়িয়ে আছে, তারা তাদের প্রজেক্ট সিস্টেম এতে ডেভেলপ করেছে। কিছু কিছু কোম্পানি তাদের কয়েন নিয়ে এসেছে বা অন্য গেমিং নিয়ে এসছে, অনলাইন কিছু কেনাকাটা নিয়ে এসছে, চালু হয়ে যাচ্ছে। তারা তাদের মতন প্রজেক্ট চালু করে দিয়েছে। মানে এখন রানিং তাহলে মানে আমাদের ব্লক চেনকে ব্যবহার করছে। হ্যাঁ, ব্যবহার চলছে। আচ্ছা। এটা যত সময় যাবে আরো বেশি ব্যবহার হবে। এই হ্যাঁ কারণে কোম্পানি আজকে আমাদের ঘরে 5টা ফ্যাকশন কিনলে একটা কুপন কেন দিতে চেয়েছে? যত তাড়াতাড়ি ফ্যাকশনটা মার্কেটে সেলেবল হয়ে যাবে, এই ব্লক হ্যাঁ চেনটা তত তাড়াতাড়ি আরো মানে মানে স্পিড বলুন, আরো ডেভেলপ বলুন, অনেক কিছু কোম্পানি এতে প্রজেক্ট গুলো আরো লঞ্চ করে দিতে পারবে। ধরুন আপনার বাড়িটা অর্ধেক কমপ্লিট হয়ে আছে, আপনি একটা বাড়িতে হয়তো বিল্ডিং এর নিয়েছেন, দেখা গেল হুম অর্ধেক কমপ্লিট হয়ে আছে। আপনি কি সেই বাড়িটা কি উঠে কি বসবাস করতে যাবেন, না একটু অপেক্ষা করবেন, রং দরজা কমপ্লিট করে যাবেন? কোনটা করবেন? হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট হলে তবেই যাব। কমপ্লিট হলে খুব ভালো গেলে মানে ওখান থেকে ঘর থেকে তার নতুন করে বেরোতে হবে না। মানে হুম আসবাবপত্র রাখুন, আপনি রং করুন, বা কমপ্লিট হয়ে গেল মানে আমি ঢুকে গেলাম, আর আমাকে কোনো রকম ভাবে ওখান থেকে কোনো ডিস্টার্ব হবে না। তা সেই হুম হিসেবে অনেক কোম্পানি এখনো সেই জায়গাটা সিস্টেমে জুড়েছে, কিন্তু পুরোপুরি ভাবে তারা জুড়তে পারছে না, কারণ এই নোটটা মার্কেটে পুরো মানে 21টা নোট কনসেপ্টটা পুরো ওপেন হয়ে ক্লিয়ার হয়নি বলে আচ্ছা। অনেকে প্রজেক্ট শুরু হয়ে গেছে, কিন্তু তারা তাদের মতন করছে, কিন্তু এর হুম গতিটা আছে কম, হুম গতিটা স্পিড কম আছে। এখন হুম হয়তো সেই 6-7 হাজারের আশপাশ মানে স্পিড আছে, কম বেশি। হুম 10টা নোট তো, হ্যাঁ 4-5, হ্যাঁ ওইরকম হুম 10,000 মতন স্পিড আছে, 9,000 প্লাস 10,000 মতন গতি আছে স্পিড। এটা হুম, টোটাল 21,000 স্পিড হবে। আচ্ছা। মানে স্পিড বলতে একটা গাড়ি, যদি আমি একটা মানে উদাহরণ হিসেবে বলছি, একটা মোটর সাইকেল তার গতি আছে, মানে গাড়ি থেকে যখন শোরুম থেকে নেওয়া হয়, গাড়ি পিক আপ কত না, এটা 100 কিলোমিটার যেতে পারবে, বা তেল কত খাবে, এত খাবে, এগুলি বলো তো। তা হুম এর হচ্ছে এর এসটিপি যেটা গতি বলা হচ্ছে, এটা 21,000, 21,000 মানে পার সেকেন্ডে 21,000 ট্রানজাকশন করতে পারবে, এতটাই গতিময় স্পিড। হুম সেইটা যেহেতু এখন 10টা নোট ওপেন হয়েছে, তার মানে 10,000-এর কাছাকাছি, মানে 9,000 প্লাস চলছে হুম গতি। এটা 21,000 হবে, মানে এর গতি হবে। তার মানে এর আচ্ছা পুরো নোটটা মানে 21টা নোট কোম্পানি হ্যালভিং এর মধ্যে এটা ওপেন করে দেবে। আপনি আচ্ছা। কিনুন বা না কিনুন, কোম্পানি কিন্তু তার মোটো ভিশন এখানে চালু করে রাখবেন। নভেম্বর মাসে। হ্যাঁ, নভেম্বর মাসের মধ্যে এটা কোম্পানির তরফ থেকে এটা ওপেন হয়ে যাবে। হুম, কোনো কোম্পানিকে হয়তো দেখা যাবে যে একটা গোটা নোট হয়তো সেল করে দিতে পারে, আচ্ছা। কারণ আমরা পাবলিক, আজকে 6,000 টাকা 5,500 টাকা দাম হয়েছে,
আমরা বলছি এত পয়সা বেড়ে গেছে কিনতে পারবো না। হ্যাঁ হ্যাঁ এটা একটা সমস্যা, আমাদের পকেটে পারমিট করে না। হ্যাঁ হ্যাঁ। বলুন মৌসুমী ম্যাম, আর কি প্রশ্ন আছে বলুন। আমি এগুলোই জানতে চাইছিলাম যে মানে মানে এর গ্রোথ ঠিক এবার এখানে তো ফ্যাকশন সেল হচ্ছে প্রতিনিয়তই, এবং এখানে প্রায় কোটি কোটি টাকা কোম্পানি এখানে আর্ন হচ্ছে। তো কোটি অ্যাকচুয়াল। কোটি টাকা আনের ব্যাপারটা এবার দেখুন, একটা ফ্যাকশন আজকে ধরুন 5,500 টাকার কাছে আমি রাউন্ড ফিগারে দাম ধরলাম, হুম। এর জিএসটি এর সাথেই ধরতে হবে, তো জিএসটি রয়েছে। হ্যাঁ এবার হ্যাঁ। এখান থেকে টোটাল আমাদের লেজেন্ড ক্লাব পর্যন্ত, সুপার লেজেন্ড পর্যন্ত প্রায় 26%, 25% প্লাস ডিস্ট্রিবিউশন আছে। হুম। ডিস্ট্রিবিউশন তার মানে কত গেল, 100 টাকা 25 টাকা চলে গেল তো। হ্যাঁ। আর এদিকে কত গেল, 18 টাকা। হুম। 18 আর 25 কত, 18 আর 25, 20, 30, 43, 43 43। টাকা হয়ে গেল। হুম 43 টাকা। এইবার কোম্পানি এত প্রোগ্রাম করাচ্ছে, এত কিছু করছে, সব কিছু করে যাচ্ছে। হুম। কলকাতা হল প্রোগ্রাম বলুন, এখানে প্রোগ্রাম বলুন, কলেজ প্রোগ্রাম, সমস্ত কিছু কোম্পানি খরচা করে যাচ্ছে। কোম্পানি কি কারো কাছ থেকে আলাদা টাকা তুলছে? তোলেনি তো। না। এর মধ্যে আবার 1 কোটি টাকা এই আমাদের যে মানে কুপন যে ডিস্ট্রিবিউশন যদি মানে প্রাইজ হিসেবে আমাদের ঘরে দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে টাকা? এরই টাকা। এখান মানে থেকেই দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদেরই মানে ফ্যাকশনের টাকাই। ধরুন আমি একদম একদম আমরা সরল ভাবে একটা কথা বলে দিই, আমরা কোনো শোরুমে গেলে পরে, হ্যাঁ। শোরুমে ধরুন ওই আমরা শপিং মলে গেছি, মানে জামা কাপড় কিনেছি, শপিং সেন্টারতে কিনলাম, দেখা গেল আমার পছন্দ মতন জিনিস কিনেছি, আমি তাতে বিল পেমেন্ট করেছি। আমি সেই জামাটা ব্যবহার করলাম কি ফেলে দিলাম, সেটা সেই জিনিসটার মালিকানা তো আমি। হ্যাঁ। এখানে আমি এই ব্লক চেনের সিস্টেমে আমি আমার ব্যক্তিগত যেটুকু বুঝেছি, আপনার সাথে ম্যাম আলোচনা করছি, আমি যতটুকু এখন পর্যন্ত বুঝেছি, এখানে আমাকে 3টে প্রতিশ্রুতি একদম কোম্পানি ডেভেলপ করার জন্য দিয়ে রেখেছে। এক হুম নম্বর হচ্ছে আপনার কাছে ফ্যাকশন দিয়েছে, যখন আপনি টাকা দিয়ে এখানে নিয়েছেন সিস্টেমের। হুম কত বছরের জন্য প্রতিশ্রুতি? 20 বছরের জন্য। আপনি যেদিন থেকে নিয়েছেন সেই 20 বছরের মধ্যে যে কটা দিন রানিং হয়ে গেছে সেই কটা দিন বাদ গিয়ে তারপর হুম। বাকি দিন যেটা পড়ে আছে সেই কটা দিন পাবেন। হ্যাঁ। সেটা 44 সাল পর্যন্ত আপনার কাছে কয়েন অটোমেটিক মাইনিং হবে। হুম আর কি হবে, এইটাকে কোম্পানির তরফ থেকে আরেকটা প্রতিশ্রুতি হচ্ছে, সারা ওয়ার্ল্ডের এক্সচেঞ্জে যারা মানে পৃথিবীর যত বড় বড় এক্সচেঞ্জ আছে, নিজস্ব এক্সচেঞ্জ আছে, এই এক্সচেঞ্জে কোম্পানি এটা লিস্টেড করে দেবে। এইটুকু খালি বাকি আছে। আপনি ফ্যাকশন নিয়েছেন, আপনার কাছে প্রত্যেকদিন কয়েন মাইনিং হচ্ছে ম্যাম। হ্যাঁ। হচ্ছে হচ্ছে। তাহলে আপনার কাছে ফ্যাকশন দিয়েছে একটা প্রথম প্রতিশ্রুতি, দ্বিতীয় প্রতিশ্রুতি আপনার কাছে কয়েন মাইনিং হচ্ছে, তৃতীয় মাইনে। প্রতিশ্রুতি এক্সচেঞ্জে কয়েনটা কোম্পানি লিস্টেড করে দেবে, এবং হ্যান্ডলিং প্রসেসিং যা আছে ওটা অটোমেটিক চলতে থাকবে। ওটা কোনো রকম ভাবে বন্ধ হবে না, যা প্রসেসিং আছে সব চলতে থাকবে। কয়েনটা শুধু এক্সচেঞ্জে লিস্টেড করে দেবে, তাও 27 সালের সেকেন্ড কোয়ার্টারে। এটা সময় দিয়েছে প্রমোদ বড়াটে, উনি এসেছিলেন আগে আমাদের এই 30 তারিখের জুম সেশনে লাইভ হুম। এসে, উনি ইউটিউবেতে সমস্ত রকম ভাষা হয়তো আপনারা যদি থেকে থাকেন শুনেছেন, হ্যাঁ তথ্য দিয়ে শুনেছি। চলে গেছে। আর হুম একটা ব্লক চেন ডেভেলপ করার জন্য মিনিমাম মিনিমাম যতটুকু সময়, যতটুকু আমরা এই কাজের সূত্রে যতটুকু জানতে পেরেছি, মিনিমাম 3 বছর লাগেই। আর উপরে ম্যাক্সিমাম কোনোটা 5 বছর, কোনোটা 7 বছরও ডেভেলপ করতে লেগে যাচ্ছে। হুম মানে কয়েনটা লিস্টেড হয়ে মার্কেটে আপনার আমার কাছে আসতে আমরা যখন দেখতে পাই, যখন একটা কাপড় যখন আমরা এতে শপিং মলে দেখতে পাই, তার আগে যখন কোম্পানিতে তৈরি হয়, তখন কিন্তু সেই সময়টা কিন্তু আমরা ধরি না। আমরা কিন্তু এসে দেখি কোথায় আমরা বিক্রি হচ্ছে, শপিং সেন্টারে যখন এসে কাপড়টা দেখতে পাই, তখন থেকে আমরা ওর বয়সটা দেখি। কিন্তু তার আগে যে ডেভেলপ হয়, তাকে সে মানে সুতো থেকে তৈরি করে, তার এই ছিট থেকে তৈরি করে, তাকে মানে সেলাই বোনাই করে একটা মানে রূপ দিতে দেখা গেল হুম। আরো 6 মাস লেগে গেছে। সেই সেই যে সময়টা, আমরা এক্সচেঞ্জে যত কয়েন আমরা দেখেছি, মিনিমাম 3 বছর থেকে 5 বছর সময় লেগেছে, আরো বেশি লেগেছে এক্সচেঞ্জে লিস্টেড হতে। হুম কয়েন আছে, সেটা আপনি বিটকয়েনের যদি ইতিহাস খুঁজে দেখেন তারও লেগেছে হয়তো। হুম এখানে দেখবেন ইথিরিয়াম তারও লেগেছে, বাইন্যান্স হুম। কোম্পানি তারও লেগেছে, সোলানারও তাই। এই একই সিস্টেম, একই প্রসেসিং। আমাদের 1.5 বছর হয়েছে কম বেশি, আর 1.5 বছরের ভিতরে অনেক কিছু রেডি হয়ে আছে।
তবে এতে ডেভেলপটা যেটুকু সময় লাগছে এইটুকুই। হুম। বলুন ম্যাম, আর কি প্রশ্ন আছে আপনার? থ্যাংক ইউ, আমার এইগুলোই জানার ছিল, কয়েকটা প্রশ্ন এগুলোই ছিল। মানে আমরা হুড়োহুড়ি করছি, যেটা সেটা করলে হবে না, এখনো 18 মাস আমাদেরকে সেই অপেক্ষা করতে হবে, সবাইকেই সেই অপেক্ষা করতে হবে। আমরা এটা তো হুড়োহুড়ি তবে করার একটা জিনিস তো কথা, না, একটা কথা ম্যাডাম, বিষয় একটা নয়। কথা একটা কথা হ্যাঁ। ম্যাডাম, আমি শুরুয়াতে বলে দিই, আমি যখন 24 সালের 17ই ডিসেম্বর আমি এই কনসেপ্টে আমার কাছে যখন এসেছিল এই হুম। সাবজেক্টটা, মানে আমি সেদিনে আমি এতে জয়েন করেছিলাম। হুম। আর এখানে আমি একটা ফ্যাকশন আমার অনলাইন থেকে নিয়েছিলাম, সেদিন আমার দাম পড়েছিল 1190 টাকা 92 পয়সা, আমার আজও মনে আছে, আমার কাছে আচ্ছা। তার শর্টও আছে। তাহলে হুম। 1190 টাকা 92 পয়সা, সেদিন আমার কাছে কিন্তু আর পয়সা ছিল না, ওই একটাই খালি অনলাইন আমার কাছে অ্যাকাউন্টে ছিল, আমি কিনেছিলাম। কিন্তু এইটুকু আমার বুঝে নেবার জন্য আমি এক সপ্তাহ প্রতিদিন কোম্পানির ন্যাশনাল জুম সেশনে সকাল আর ওই রাত্রিরে হিন্দি হুম। জুম সেশনের মধ্যে আমি ঢুকে থাকতাম। শুধু হ্যাঁ। একটা তথ্য আমি খবর রাখতাম, ভারতবর্ষের কোন কোন মানুষ কি কি প্রশ্ন করেছে। এই প্রশ্নটা জানার পর আমি ওই কয়েকদিনের মধ্যে 50টা বাই করেছি, তারপর ওটাকে আচ্ছা। 150 বাই করেছি। তারপর আমি ইসলাম, যখন আমাদের হেড অফিস উদ্বোধন হয়েছে, হুম। ওখানে আমাদের এসটিপিআর যারা আমাদের সরকারি, যারা হুম। ব্লক চেন ডেভেলপ করার, এখানে কালিকা প্রসাদ বলুন, এখানে রাজ কাপুর বলুন, এই সব ব্যক্তিরা যখন ওখানে ছিলেন, ওনাদের হুম। সাথে আমি কথাবার্তা বলার পর আমি হুম। 90 ডিগ্রিতে ছিলাম, 180 ডিগ্রি ফিরে এসে আমি হুম। শুধু ফ্যাকশন বাই করেছি। আচ্ছা। শুধু ফ্যাকশন বাই করেছি, আমি এই মন্ত্রটা সবার কাছে একইবারে বলেছি, দাদা হুম। খালি ফ্যাকশনটা কিনে রাখুন। হুম। কিনে রেখে আপনি কাউকে যদি মার্কেটিং করতে পারেন ভালো, নাহলে ফ্যাকশন অন্তত নিজের পরিবারের জন্য 200 100 500 যেমন পকেট পারমিট করবে, খালি কিনে রেখে দিন। ওই হুম। আমার 1192 টাকা আজকে যখন 5,500 টাকা চলে গেছে, এবার বুঝুন আমার কাছে ভারতবর্ষের সেকেন্ড ফ্যাকশন আজকে, মানে আমার কাছে হোল্ডার হচ্ছে আমি। আচ্ছা। এই সিস্টেমে সেকেন্ড ফ্যাকশন হোল্ডার হচ্ছে আমি। আমার কাছে যতটুকু পকেট পারমিট করেছিলাম আমি বাই করেই চলেছিলাম। হুম। আজকে যেটা বলেছে কোম্পানি, আজকে হাতে হাতে ফলছে, শুধু সময় যেটা লাগে ডেভেলপ করার সেইটুকু লাগবে। সেকেন্ড কারো প্রশ্ন আছে মুসলিম ম্যাম, আপনার প্রশ্ন যদি মনে হ্যাঁ, হয়? ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। তো অসংখ্য ধন্যবাদ মৌসুমী ম্যাডামকে, এবং সেই সঙ্গে বাকি যে গেস্ট আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেককেও অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে সকলকে বলবো, আজকের এই জুম সেশন আমাদের প্রেজেন্টেশন বলতে আপনারা, আমরা নিজেরা যে যেমন করে পারি, আমাদের কারোর যদি কোনো মনে কোনো প্রশ্ন, মতামত, এখানে কিছু আমাদের সাজেশন মধ্যে থাকে, তাহলে আপনারা নিজেদের মতো আবু আলোচনা করতে তালেব পারেন। দা আছেন, আমাদের জয়নাল ভাই, আমাদের শেখ আলুতাব দা আছে। আমি ওনাকে একটু হ্যাঁ, আনমিউট করার সুযোগ দেন, উনি উনি কিছু বলুক, হ্যাঁ, উনি হ্যাঁ, আমাদের কাছে অনেক এই বিষয় নিয়ে অনেক হ্যাঁ, হ্যাঁ, কিছু অভিজ্ঞতা ওনার কাছে আছে। হ্যাঁ, আবু তালেব স্যারকে আমি আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি। আবু তালেব স্যার, আপনি নিজেকে আনমিউট করতে পারেন। আবু তালেব স্যার। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, 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 বলুন শুনতে বলুন, হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, কেমন আছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি। গুড ইভিনিং টু এভরিবডি। তো অ্যাকচুয়ালি আমি মিটিংটা শুনছিলাম, আমার বলার মতো কিছু নেই। হ্যাঁ, তবে খুবই মিটিং এ সবসময়ই থাকতে পারি না, কারণ আমি অ্যাকচুয়ালি টিউশনই করি, তো আমার কোচিং টোচিং থাকে, যার জন্য অনেক সময়তেই ঢুকতে পারি না। তবে ভালো লাগছে, আজকে যেহেতু সানডে ছিল আমি মিটিং এ ঢুকেছি, খুব ভালো লাগছে। এবং চালিয়ে যান, আমি আছি সঙ্গে, এইটুকু বলতে পারি দাদা। তবে কোম্পানি থেকে যে অফারটা দিয়েছে, এই অফারটা সম্বন্ধে আপনার চিন্তাধারা কোন দিকটা আছে স্যার? আহ, এখনো পর্যন্ত কিছু করতে পারিনি, তবে চেষ্টাতে রয়েছি। কিছু করতে পারিনি কিন্তু চেষ্টাতে রয়েছি। আজকেও আমি কিছু লোকের সঙ্গে, কিছু বিজনেসম্যানের সঙ্গে কন্ট্যাক্ট করেছি, দেখি কতদূর কি করতে পারি। ঠিক আছে, করুন। আর এটা হ্যাঁ, যে আমাদের যে এমএসটি যেভাবে মোটো বা ভীষণ যেভাবে আগাচ্ছে, এই সম্বন্ধে যদি আপনার কি চিন্তাধারা, কি বুঝেছেন, একটু যদি আলোচনা করেন আমাদের কমিটির মধ্যে। অ্যাকচুয়ালি আমি যতটুকু বুঝতে পেরেছি, মানে এ তো একটা বিশাল একটা জায়গায় যাচ্ছে, তবুও নিজের উপর
নিজের ওপর খুব বিশ্বাস হয়ে আছে। আর ঠিক সেই বিশ্বাসটুকুই আমি লোককে শেয়ার করছি। একদম। তো অসংখ্য ধন্যবাদ এস কে আবু তালেব স্যারকে। আর সেই সঙ্গে আমাদের প্রত্যেক কমিউনিটি মেম্বারদের জন্য আমি একটা বিশেষ বিষয় আপনার কাছে একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাতে চাইবো। স্ক্রিনটা আমি শেয়ার করেছি, আশা করছি আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে। প্রেজেন্টেশন সেরকম আজকে কিছু ছিল না, তবুও জাস্ট আমি আপনাদের কাছে একটা বিষয় উল্লেখ করছি। আপনারা সবাই চেনেন, বিষয়টা জানেন যে দেখুন, এটা একটা জিও 1 ইয়ার প্ল্যান, অর্থাৎ জিও আমাদের একটা সার্ভিস প্রোভাইডার হিসাবে আমরা যে বর্তমান মোবাইলের মধ্যে অনেকে ম্যাক্সিমাম ভারতের ম্যাক্সিমাম মানুষের কাছে জিও সিম কার্ড রয়েছে এবং জিও সার্ভিসটাকে ইউজ করছে। সেটা ডেটা পারপাস হোক, আপনার মেসেজিং পারপাস হোক, আপনার পার্সোনাল ইউজের জন্য হোক, অফিসিয়ালের জন্য হোক, আপনার একটা মান্থলি বা কোয়ার্টারলি বা ইয়ারলি আপনার একটা এখানে এক্সপেন্স রয়েছে, যেটা আমাদের সত্যকুমার হাজরা স্যার তিনি ইতিমধ্যে আলোচনা করে গিয়েছেন। তো সেই বিষয়টা আমি আপনাদের কাছে আরো সহজ সরল ভাবে একবার দেখানোর জন্য চেষ্টা করছি, আপনারা বুঝতে পারছেন বিষয়টা। যেখানে দেখতে পাচ্ছেন জিও কোম্পানি সার্ভিস দিচ্ছে 365 দিন, প্রায় 4,000 টাকার কাছাকাছি এখানে খরচ রয়েছে। 365 দিনের কাজ একটা সার্ভিস, আর খরচ 4,000 টাকা অ্যারাউন্ড আমাদের কাছে খরচ পড়ছে, ঠিক আছে? তাহলে এই 4,000 টাকার বিনিময়ে আমরা 365 দিন একটা সার্ভিস পাচ্ছি। সেই সার্ভিসটা কি না, আমাদের নিজেদের মোবাইলে যে ডেটাটা ব্যবহার করছি, আমাদের যে প্রয়োজনীয়তা মেটাচ্ছি, আমরা যে তার ব্যবহার গুলো করছি, ইন্টারনেটের অ্যাক্টিভিটিটা আমরা যা কিছু করছি, তার জন্য তার সার্ভিসটা আমরা পে করছি। সার্ভিস অ্যামাউন্টটা সেটা বছরে মিনিমাম 4,000 টাকা, যেটা জিও বর্তমান আমাদের কাছে যে লাইফ প্ল্যান রয়েছে সেই প্ল্যান অনুযায়ী বলছি। আপনাদের কাছে জিও অ্যাপ্লিকেশন থাকলে সেখানে আপনি সার্চ করে দেখে নিতে পারেন, বা আপনার যেখানে আপনার রিচার্জ করে সেখান থেকে আপনি জেনে নিতে পারেন 1 ইয়ারের সাবস্ক্রিপশন নিতে গেলে আপনার জিও সিম কার্ডের জন্য আজকে কত টাকা খরচ আছে। তাহলে আজকে যদি আমি এখানে প্রশ্ন করি যে 4,000 টাকা তো আমরা সবাই পেমেন্ট করলাম, কিন্তু বিনিময়ে আমরা কি পেলাম, বাড়িতে কি নিয়ে আসতে পেরেছি? বাড়িতে বা আপনার পকেটে বা আপনার বাক্সে বা আপনার আলমারিতে বা কোনো একটা জায়গায় ফিজিক্যালি ভাবে আপনি কি পেয়েছেন? তো এখানে প্রত্যেকেরই অ্যান্সার হবে কিছুই পাইনি। আপনি টাকা দিয়েছেন, সে টাকাটা আপনি কিন্তু আপনার পকেটে টাকা থাকলে কাউকে দিলে সেও কিন্তু আপনাকে সার্ভিসটা দিতে পারছে না। টাকাটাকে সর্বপ্রথম ডিজিট করতে হচ্ছে, সর্বপ্রথম সেই টাকাটাকে ডিজিটে কনভার্ট করতে হচ্ছে, অতএব ডিজিটাল বানাতে হচ্ছে। ফিজিক্যাল টাকার এখানে কোনো গল্প নেই। আপনি এই সার্ভিস পেতে গেলে আপনাকে সর্বপ্রথম ডিজিটাল টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। সেটা আপনার ফোন পে, গুগল পে, নেট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং যা কিছুই করুন না কেন, সেটাকে আপনাকে ডিজিটে পেমেন্ট করতে হবে। অতএব আপনার ফিজিক্যাল টাকাটাকে প্রথমে ব্যাংকে দিলেন, ব্যাংক থেকে আপনি ফোন পে, গুগল পের মাধ্যমে আপনি ডিজিটে আপনি রিচার্জ করতে পারেন, অথবা কোনো সার্ভিস হোল্ডারের কাছে গিয়ে, কোনো রিটেলারের কাছে গিয়ে আপনি সেখানে গিয়ে রিচার্জ করতে গেলে তাকে ক্যাশ পেমেন্ট করলেও সেই রিটেলার আপনার ওই ক্যাশটাকে ডিজিটে কনভার্ট করে তারপর আপনার রিচার্জটাকে সাকসেসফুল করছে। আপনি ডিজিটে দেখতে পাচ্ছেন যে আপনার রিচার্জ সাকসেসফুল হয়েছে এবং আপনার ভ্যালিডিটি যেটা লিমিটেড হিসাবে দেওয়া রয়েছে সেই ভ্যালিডিটিটা আপনি পাচ্ছেন। 365 দিনের জন্য আপনি একটা ডিজিটাল সার্ভিস ইউজ করছেন। 365 দিনের জন্য আপনি একটা ডিজিটাল একটা সার্ভিস ইউজ করছেন, ঠিক আছে? ভালো করে বুঝবেন। আর আমরা এমএসটি ব্লক চেনের মধ্যে ফ্র্যাকশন পারচেস করার সময় আমরা অনেক কিছু খুঁজে বেড়াচ্ছি, বাড়িতে নিয়ে যাওয়ার মতো, পকেটে করে ঘুরে বেড়ার মতো, হাতে করে নিয়ে বহন করে বেড়ানোর মতো, বা মানুষকে হয়তো কিছু খুলে দেখানোর মতো, বা খাওয়ার মতো, বা ধরার মতো। ওজন নেই, ভারী নেই, কিছু নেই, বুঝতে পারছি না এত টাকা দাম হচ্ছে। তাহলে আজকে ভাবুন, মাত্র 365 দিন, এখানকার সার্ভিস লিমিটেড, মাত্র আপনার এই অ্যামাউন্টটা মাত্র 365 দিনে আপনাকে সার্ভিস দেবে। অতএব আপনার সার্ভিস মাত্র 365 দিন আপনাকে চেনে, তারপরে আপনাকে ভুলে যাবে। আপনি কে, রাম শ্যাম যদু মধু আপনাকে আর কখনোই
অ্যালাউ করবে না। আপনার যেই ডেট ওভার হয়ে যাবে তখনই আপনার এই সাবস্ক্রিপশন গেল, এবং আপনি তখন কিন্তু চটিপতি কি কোটিপতি আপনার সাথে কোনো সম্পর্ক আর নেই। অতএব আপনি এখান থেকে শুধু সার্ভিস নিলেন, আপনি কিন্তু এই সার্ভিসটার অনার হতে পারেননি। এটা আপনাদের সর্বপ্রথম ভাবতে হবে যে আমরা সার্ভিস আর একটা ক্রিয়েটারের মধ্যে অনেক পার্থক্য আছে। যিনি এই সিস্টেমটাকে ডেভেলপমেন্ট করেছে, এই যে সার্ভিস আমরা ব্যবহার করছি, এটা ইউজার হিসেবে আমরা ব্যবহার করছি, ঠিক লিমিটেড সময়কাল পর্যন্ত আমাদের যে ডিজিটাল সার্ভিস আমরা ব্যবহার করছি তার জন্য ডিজিটাল অ্যামাউন্ট আমরা পেমেন্ট করেছি, তার জন্য ডিজিটাল সার্ভিস আমরা লিমিটেড সময়কাল পর্যন্ত ব্যবহার করতে পারবো। কিন্তু যিনি এই টেকনোলজিটা ডেভেলপমেন্ট করেছেন তিনি কি 365 দিনের জন্য করেছেন? বা তার কাছে কি 365 দিনের জন্য আর্নিং হবে, তারপরে কি তার কাছে আর হবে না? তাহলে এই টেকনোলজিটা যিনি তৈরি করেছেন তিনি হচ্ছে এই টেকনোলজির ক্রিয়েটর, আর সে তার নাম আপনারা মুখে মুখে সবাই কম বেশি জানেন। যিনি হচ্ছেন আমাদের মুকেশ আম্বানি, এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি জিও কোম্পানির অনার। তাহলে এই জায়গা যদি আপনি দেখেন সেই টেকনোলজিটা ডেভেলপমেন্ট হয়েছে, সেই ডেভেলপমেন্টের অনারশিপ মুকেশ আম্বানি। আমরা কিন্তু নই। আমরা কি? আমরা সাধারণ মানুষ, সেটার অ্যাকচুয়ালি ইউজার। ইউজার তো ইউজার, আমরা আবার পকেট থেকে হাজার হাজার টাকা ব্যয়ও করছি, কিন্তু বাড়িতে কিছু নিয়ে যাচ্ছি না, আবার কারো কাছে কোনো কৈফিয়তও করছি না যে কই টাকা তো দিলাম কিছু তো পেলাম না। কৈফিয়ত তো এইসব জায়গায় করা দরকার না, যে আমি টাকা দিলাম, আমার জিএসটি বিলটা কোথায়, আমার সার্ভিসটা কোথায়, আমি কতদিন পরে রিটার্ন পাবো, আমি কবে এই টাকা ফেরত পাবো, আমার কবে এই টাকা থেকে ডবল হবে, এরকম কি কিছু বিষয় রয়েছে? নেই। কারণ এটা আমাদের প্রয়োজনের জন্য আমরা এই সার্ভিসটাকে ব্যবহার করছি, আর এই টেকনোলজিটা যিনি ডেভেলপমেন্ট করেছে তিনি এখান থেকে এই যে টাকাটা সম্পূর্ণ তার হয়ে যাচ্ছে, এবং তিনি যে কোনো কাজে যে কোনো খাদে এই টাকাটা ব্যবহার করতে পারে। এই টাকার উপরে আমাদের কোনো রকম দাবিদার আমরা নেই, বা এর উপরে আমাদের কোনো রকম অধিকার নেই, বা ভবিষ্যতেও থাকবে না। তো এটা হচ্ছে মূল বিষয়। তাহলে আমরা আজকের এমএসটি ব্লক চেনের মধ্যে ফ্র্যাকশনাল অনারশিপ হিসাবে আমরা ব্লক চেনের ভ্যালিডেটর হতে আমরা একটা ডিজিটাল অ্যামাউন্ট সেখানে পে করছি, যেটা আজকের ডেটে যদি আপনি দেখেন, আমি এটা একটু কেটে দিলাম, যেটা আজকের ডেটে আমাদের কাছে 10 নম্বর নোড যে রয়েছে, সেই 10 নম্বর নোডের মধ্যে আমাদের 10 নম্বর নোডের মধ্যে আমাদের যে অ্যামাউন্টটা অ্যারাউন্ড লাগছে, এর সঙ্গে 18% জিএসটি ইনক্লুড করে অ্যাপ্রক্স 5,500 টাকা আমি ধরে নিলাম রাউন্ড ফিগারে। 5,400 সামথিং কিছু চলছে, আমি 5,500 টাকা ধরে নিলাম যে আমাদের খরচ হচ্ছে উইথ জিএসটি। তার সঙ্গে আমরা জিএসটি বিল পাচ্ছি, বিনিময়ে আমরা কি পাচ্ছি? ঠিক ওই জিও কোম্পানি সার্ভিস যেমন দিচ্ছে, জিও কোম্পানি 365 দিনের জন্য সার্ভিস দিচ্ছে, আর আমাদের এটার জন্য সার্ভিস কত দিনের জন্য পাবো, কি সার্ভিস পাবো? কারণ জিও কোম্পানি শুধু সার্ভিস হিসাবে দিচ্ছে, আর এটা আমরা টেকনোলজির অনার হিসাবে আমরা এটা ব্যয় বহন করছি। এটা দিলে আমরা এই টেকনোলজির মালিক হয়ে যাচ্ছি, যেখানে নোড শব্দটা লেখা আছে, নোড, NODE। এই নোড একটা টেকনোলজির জীবন, একটা হাত, একটা হৃৎপিণ্ড। তো যে টেকনোলজির মধ্যে নোড আপনি নিতে পারবেন, সেই টেকনোলজির পুরো টেকনোলজিটা আপনার, সেই টেকনোলজিটা সম্পূর্ণ আপনার কন্ট্রোলে। আর এখানে সার্ভিস হিসাবে কি পাবেন? এই নোডের থেকে রিওয়ার্ড আসে, এর মাদার কারেন্সি তৈরি হয়। যেমনটা আপনার জিও সার্ভিস টাকা দিলে আপনার কাছে ডেটা প্যাকেজ তৈরি হয়, এমবি তৈরি হয়, কেবি তৈরি হয়, কিলোবাইট, জিগাবাইট, মেগাবাইট, এই সমস্ত কিছু তৈরি হয়। সেগুলো আপনারা খরচা করছেন, ইন্টারনেট পারপাস ব্যবহার করছেন, যেখানে ইন্টারনেটের স্পিডের উপরে নির্ভর করেও খরচ হচ্ছে, জিগাহার্টস, মেগাহার্টস, এই সমস্ত টেকনোলজির মধ্যে সেগুলো খরচ হচ্ছে। তাহলে সেগুলো কিন্তু বাই ডিফল্ট আপনি যদি দেখেন, সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের কোয়ান্টিটি হিসাবে আপনার ডেটা কাজ করছে। আপনি 100 জিবি পাচ্ছেন, কি 1000 জিবি পাচ্ছেন, কি আনলিমিটেড ডেটা পাচ্ছেন, আপনি সারা মাস বা সারা বছর ভরে আপনি কত জিবি খরচ করতে পারলেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু সার্ভিসটা তো আপনি
সেখান থেকে পাচ্ছেন। আর সার্ভিসটার অনারশিপ এই নোড, মনে করুন মুকেশ আম্বানির নোড মুকেশ আম্বানির নিজের কাছে রয়েছে, তাই নোডের ম্যাক্সিমাম ডেটা তার কাছে রয়েছে। এখন সেই ডেটা থেকে আপনার কাছে আমার কাছে যতটুকু আমার পরিষেবা আমরা বহন করছি ততটুকু খরচ হচ্ছে, বাকিটা তার কাছে থেকে যাচ্ছে। তো এখানে এই টেকনোলজি নোড আমাদের কাছে। এমএসটি ব্লক চেনের বিষয়টাকে আমি একটু সরলভাবে বোঝানোর জন্যই বলছি। আমাদের 21টি নোড দ্বারা আমাদের এমএসটি ব্লক চেন ডেভেলপমেন্ট হচ্ছে। এটা একটা লিমিটেড মানে একটা সেক্টর। এখানে বেশি জন কিন্তু এই টেকনোলজির মালিক হতে পারবে না। এখানে যদি এক একটা নোড এক একজন পারচেস করে তাহলে এখানে 21 জন মালিক হতে পারে। তাই আমাদের মাস্টার স্ট্রোক টেকনোসপ প্রাইভেট লিমিটেড কোম্পানি কি করলো, যে আমরা এক একটা নোটকে যাতে অনেক পাবলিকের কাছে ডিস্ট্রিবিউট করতে পারি, তাই এক একটা নোটকে মানে ডিভাইড করেছে 70,000 টুকরে। এক একটা নোটকে 70,000 টুকরো দিয়ে ভাগ করেছে। ঠিক আছে, সরি, এবার আমরা যদি এটাকে গুণ করি তাহলে আমরা এর টোটাল পার্টিসিপেন্ট আমাদের বেরিয়ে আসবে, যেখান থেকে কত মানুষ এখান থেকে ভ্যালিডেটর হতে পারে। এই নোডের টুকরো যারা পারচেস করে তাদেরকে ভ্যালিডেটর বলে। এই নোডকে নোড অ্যাকচুয়ালি ভ্যালিডেটরের কাজ করে। তাহলে এই হচ্ছে সার্ভিস। আমরা জিও কোম্পানি পরিষেবা নিচ্ছি বা এয়ারটেল, আইডিয়া, ভোদাফোন, আপনি যে ধরনের সার্ভিস বর্তমানে আপনি টেকনোলজি হিসেবে ব্যবহার করছেন সেখানেও একটা বাই ডিফল্ট পেমেন্ট করছেন। সেই পেমেন্টের একটা নির্ধারিত সময়কাল পর্যন্ত আপনি তার সার্ভিস পাচ্ছেন, তারপরে আপনি ভ্যানিশ, আপনার কাছে তার কোনো রেপুটেশন থাকবে না, বা সেখান থেকে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম হিসাবেও কিছু রিটার্নও আসবে না। এবং ইন ফিউচার আপনাকে আগে গিয়ে যদি আগে আপনি আরো কিছু সিস্টেম আপডেট করতে চান বা নিজেকে আরো মডিফাইড করতে চান, আপনি যদি ওই সার্ভিস পুনরায় পেতে চান তাহলে পুনরায় আপনাকে রিপারচেস করে আপনাকে আবার সাবস্ক্রিপশন নিতে হবে। কিন্তু এখানে এমএসটি ব্লকচেনের মধ্যে যারা 10 নম্বর নোডের বর্তমান ফ্র্যাকশন পারচেস করছেন, তিনি এখানে লাইফ মানে কি বলবো প্রজন্ম কাল পর্যন্ত, তার পরিবারের প্রজন্ম কাল পর্যন্ত সারা জীবন ধরে এই টেকনোলজি তিনি একজন ভ্যালিডেটর হয়ে থাকবেন। ভ্যালিডেটর, আর ভ্যালিডেটর হলে এখানে সার্ভিস হিসাবে তিনি ভ্যালিডেটর রিওয়ার্ড পাবেন, যেটা এই ব্লকচেনের মাদার কারেন্সি এমএসটি কয়েন হিসাবে এখানে বর্তমানে এক একটা নোট ফ্র্যাকশন থেকে 8.23 এমএসটিসি রিওয়ার্ড হিসাবে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে সার্ভিস। তাহলে এই ফ্র্যাকশন পারচেস করলে এই সার্ভিস পাওয়া যাবে, এই ফ্র্যাকশন পারচেস করলে এই সার্ভিস পাওয়া যাবে, এই ফ্র্যাকশনটা পারচেস করলে এই সার্ভিস পাওয়া যাবে। আপনি কোন ফ্র্যাকশনটা পারচেস করতে চান? যেমন আপনি রিচার্জ করার সময় দেখেন না, 150 টাকা রিচার্জ করবেন কি 250 টাকার করবেন কি 450 টাকার করবেন কি 600 টাকার করবেন কি 2000 টাকার করবেন কি 3000, 3500, 5000, সেটা আপনি যখন প্যাকেজটা সিলেক্ট করেন এখানেও প্যাকেজ সিলেক্ট করার অপশন রয়েছে। আপনি চাইলে 20,000 টাকার ফ্র্যাকশন পারচেস করবেন, তাহলে আপনি 20,000 টাকার সাবস্ক্রিপশন থেকে আপনি কটা পাবেন? 3খানা কয়েন পাবেন। আপনি অবভিয়াসলি এত টাকা দিয়ে এত কম কয়েন নেবেন না, তাহলে আপনি সবসময় চাইবেন যে আপনি কম টাকা দিয়ে বেশি কয়েন নেবেন। তাই এখানে এমএসটি ব্লকচেনের মধ্যে সার্ভিস হিসাবে এখানে দেখুন এর সঙ্গে 18% জিএসটি, এর সঙ্গে 18% জিএসটি ইনক্লুড করে আমাদের ফ্র্যাকশনের মূল্য, এখানে যদি আপনি দেখেন জিএসটি আমি লিখে দিলাম, 18% জিএসটি ধরে এটা 5,500 টাকা আমাদের খরচ করছে। ঠিক আছে, এক সেকেন্ড, 5,500 টাকা আমাদের খরচ করছে। তাহলে 5,500 টাকায় আমরা সারা জীবনের জন্য এই ব্লকচেনের অনারশিপ ভ্যালিডেটর রিওয়ার্ড হিসাবে আমরা 8.23 কয়েন আমরা হোল্ড করতে পারছি। যখন যে নোট এই ব্লকচেনের সার্ভিস হলো, সার্ভিসের সিস্টেম হলো, যখন যে নোট ব্লকচেনের মধ্যে অ্যাক্টিভ থাকবে তখন সেই নোডের রিওয়ার্ড সাপ্লাই আসবে। অর্থাৎ আজকে 8টা করে পাচ্ছি, আগামী দিনে 7টা করে পাবো। আবার 12 নম্বর নোড অ্যাক্টিভ হবে তখন 6টা করে পাওয়া যাবে। এইভাবে আবার দেখা যাবে 14 নম্বর নোড অ্যাক্টিভ হবে তখন 5টা করে পাওয়া যাবে। এইভাবে আবার দেখা যাবে 17 নম্বর নোড অ্যাক্টিভ হবে তখন 4খানা করে পাওয়া যাবে। এইভাবে আবার দেখা যাবে 21 নম্বর নোড অ্যাক্টিভ হবে তখন 3খানা করে পাওয়া যাবে। তাহলে এইভাবে আপনি
যত দেরি করবেন সময় সাথে এই ব্লক চেনের নোট ফ্র্যাকশন শেষ হতে থাকবে, সেল হতে থাকবে, আর অ্যাক্টিভ হতে থাকবে। যত দ্রুত এখানে অ্যাক্টিভ হবে তত এই কয়েন সাপ্লাই কমে আসবে। এটা হচ্ছে সার্ভিস। এইবারে সার্ভিস, আর নেক্সট সার্ভিস আপনি কি পাবেন না, এই ব্লক চেনের টোটাল ডিস্ট্রিবিউশন, যে ডিস্ট্রিবিউশন যেটা হবে টোটাল, সেটা 2044 সাল পর্যন্ত এখান থেকে সার্ভিস হিসাবে রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন হবে। 2044 সাল পর্যন্ত আপনি কিন্তু ওয়ান টাইম ভ্যালিডেটরের জন্য খরচ করেছেন, ভালো করে ভাববেন। আপনি চাইলে পরবর্তী সময় আরো অন্যান্য সাবস্ক্রিপশন আপনি বাই করতে পারেন, যে কোনো সাবস্ক্রিপশন আপনি কিনতে পারেন, আপনার অ্যামাউন্ট থাকলে আপনি নিতে পারেন। যত বেশি নেবেন তত আপনার এখানে কয়েন সংখ্যা বাড়বে, সেটা আলাদা জিনিস। কিন্তু সার্ভিস কিন্তু 2044 সাল পর্যন্তই পাওয়া যাবে। 2044 সাল পর্যন্ত কি সার্ভিস পাবেন? এই যে রিওয়ার্ড যে আসছে, এই যে ডেলি সাপ্লাই আমাদের কাছে রিওয়ার্ড আসছে, ঠিক আছে, এগুলো একটু মুছে দেই। এই যে ডেলি রিওয়ার্ড, এখানে দেখুন ডেলি রিওয়ার্ড পার ফ্র্যাকশন, উপরে লেখা আছে ডেলি রিওয়ার্ড পার ফ্র্যাকশন, মানে এক একটা ফ্র্যাকশনে কয়েন ডিস্ট্রিবিউশনের এটা একটা স্ট্রাকচার আপনি যদি দেখেন, ঠিক আছে, এই অনুযায়ী আমাদের কাছে ডিস্ট্রিবিউশন হবে। এবারে 2044 সাল পর্যন্ত এইভাবে আমাদের কাছে ডিস্ট্রিবিউশন চলতে থাকবে। এই 21 নম্বর পরে আমাদের কাছে যে ডিস্ট্রিবিউশন থাকবে সেটা হ্যালভিং পিরিয়ডের মধ্যে প্রতি 2 বছর অন্তর এই যে সাপ্লাইটা আসবে সেটা 50% করে প্রতি 2 বছর অন্তর যেটা সাপ্লাই থাকবে তার 50% করে কমতে থাকবে। মানে দেখা যাচ্ছে চারখানা, এখানে 21 নম্বর নোডে চারখানা রাউন্ড ফিগার আছে। অতএব হ্যালভিং পিরিয়ড প্রতি 2 বছর অন্তর। ফার্স্ট এটা শুরু হয়েছে 2024 সালে, ঠিক আছে, 2024 সালে শুরু হয়েছে, তাহলে রাউন্ড ফিগার আপনি ধরে নিতে পারেন 2026 এখন চলছে, তার মানে 2 বছর অতিক্রম হচ্ছে প্রায়। অর্থাৎ 2 বছর যখনই কভার হয়ে যাবে তখনই আমাদের হ্যালভিং পিরিয়ড শুরু হবে। আর যখনই হ্যালভিং শুরু হবে তখনই যে কয়েন যেখানে আছে সেটা 50% করে পরের দিন থেকে কাউন্টেড হওয়া শুরু হবে। আবার কন্টিনিউ 2 বছর চলবে, যে কয়েনটা পাবো সেটা আবার হ্যালভিং পিরিয়ডের জন্য ফের 50% কমে যাবে। অতএব 2026-এ আমাদের ফার্স্ট হ্যালভিং, অতএব এই বছর 2026-এ আমাদের একটা ফার্স্ট হ্যালভিং, ঠিক আছে, ফার্স্ট একটা হ্যালভিং রয়েছে। সেকেন্ড হ্যালভিং আমাদের 2028। এইভাবে আমাদের প্রতি 2 বছর করে হ্যালভিং হবে, আর সাপ্লাই যেটা থাকবে কমে যাবে। অর্থাৎ ফার্স্ট হ্যালভিং যদি আপনি ধরে নেন, এই 21 নম্বর নোট যদি সে সময় অ্যাক্টিভেট থাকে, তাহলে এর 50% কমে গেলে ফার্স্ট হ্যালভিং এ আমাদের কাছে কয়েন আসবে 3.9 টু 50%। অতএব আপনি ধরে নিতে পারেন 1.98 এরকম এমএসটি আপনার কাছে আসবে পার ফ্র্যাকশন। তারপরে 2028 সালের সেকেন্ড হ্যালভিং, তার মানে এরও 50% কমে যাবে। ফের হ্যালভিং হলে 1.98 এর জায়গায় আপনার কাছে দেখা যাবে 0.99 এরকম এমএসটি আপনার কাছে তৈরি হবে। তাহলে এইভাবে আমাদের কাছে ডিস্ট্রিবিউশন চলবে 2044 সাল পর্যন্ত। এটা হচ্ছে সার্ভিস, এটা হলো সার্ভিস। যেমনটা আমরা জিও কোম্পানিতে 1 বছরের জন্য একটা রিচার্জ করলে ও তো 1 বছরের জন্য সার্ভিস দিয়ে বন্ধ হয়ে যাবে, আর এখানে আমরা 2044 সাল পর্যন্ত সার্ভিস পাবো। আর রিটার্ন অ্যান্ড রিওয়ার্ডের জন্য যদি বলা হয়, তাহলে এই যে কয়েন সাপ্লাই আমাদের কাছে আসছে, এই কয়েন গুলোই বিভিন্ন এক্সচেঞ্জ থ্রু, সোয়াইপ সিস্টেম, লেনদেন, ইউটিলিটি, টোকেনাইজেশন সিস্টেম, বিভিন্ন কাজে এগুলো ব্যবহার হয়। এবং সেখান থেকে ট্রেডিং সিস্টেম, ইনভেস্টমেন্ট সিস্টেম, আপনার প্রোডাক্ট সামগ্রী কেনাকাটা থেকে ধরে আপনি বিভিন্ন জায়গায় আপনার অনারশিপ নেওয়া, আপনার সার্টিফিকেট ডেভেলপমেন্ট করা, বিভিন্ন টেকনোলজিকে ডেভেলপমেন্ট করা, এই সমস্ত করতে এই এমএসটি কয়েনই লাগে। এমএসটি ব্লক চেনের মাদার কারেন্সি হিসেবে এটাই ব্যবহার হয়। তাহলে সার্ভিস হিসেবে এটা আমাদের কাছে হোল্ড হচ্ছে। আমরা হোল্ড করে রাখার মতো ক্যাপাসিটি তৈরি করতে পারছি শুধু ফ্র্যাকশন হোল্ডার হলে। ওকে, তাহলে এখানে আমরা একবার মানে ওয়ান টাইম আমরা সার্ভিস সাবস্ক্রিপশন নিচ্ছি, সারা জীবন আমরা এখান থেকে মানে আমার জীবন তো জীবন, আমাদের মতো আমাদের পরিবারের যত মানে প্রজন্ম আসবে তাদেরও সারা জীবন পর্যন্ত এখান থেকে আমরা এই কয়েনের ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারি।
কারণ শুধু 2044 পর্যন্ত আমরা, দেখুন 2044 সাল পর্যন্ত আমরা এখান থেকে ভ্যালিডেশন রিওয়ার্ড হিসেবে আমরা এখান থেকে কয়েন সাপ্লাই পাবো। আমাদের টোটাল কয়েন তৈরি হবে, এখানে যতগুলো ভ্যালিডেটর হবে তাদের টোটাল সাপ্লাই হবে 240 কোটি, এই সরি 840 কোটি, 840 কোটি এই টোটাল আমাদের কয়েন তৈরি হবে। এখানে আমি সিআর লিখে দিলাম। 840 কোটি টোটাল কয়েন, এই টোটাল কয়েনটার টোটাল ভ্যালিডেটরদের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে। যে যে সময় থেকে ফ্র্যাকশন পারচেস করছে তার কাছে সেই সময় থেকে কয়েন হোল্ডিং হওয়া শুরু হবে। আর 2044 সাল পর্যন্ত এখানে ভ্যালিডেশন রিওয়ার্ড মারফতে এই 840 কোটি কয়েনটাই ডিস্ট্রিবিউশন হবে। এর পরবর্তী সময় কি হবে? তাহলে কি আমরা কি আর কোনোদিন বেনিফিট পাবো না? এর পরবর্তী সময় আমরা বেনিফিট পাবো। আমরা তো সে সময় যদি বেঁচে থাকি তো খুবই ভালো, নাও যদি বেঁচে থাকি আমাদের পরিবারের প্রজন্ম কাল পর্যন্ত, মানে একজন যাবে আরেকজন আসবে, আরেকজন যাবে আরেকজন আসবে, তবু এই সিস্টেম টেকনোলজি চলতে থাকবে এবং সেখান থেকে এই কয়েন প্রতিটা ভ্যালিডেটর এই ব্লক চেনের মধ্যে ট্রানজেকশন পারপাস, এই ব্লক চেনের গ্যাস ফি ট্রানজেকশন চার্জ হিসাবে এখানে গ্যাস ফি দেওয়া হয় ভ্যালিডেটরদের, যারা ভ্যালিডেটর হন। অতএব যারা আজকের ডেট এখানে ফ্র্যাকশন পারচেস করছেন তারাই এখানকার ভ্যালিডেটর। তাই 2044 সাল পর্যন্ত 840 কোটি কয়েন ডিস্ট্রিবিউশন হওয়ার পরেও এখান থেকে গ্যাস ফি আর্নিং করার সুযোগ রয়েছে চার্জ হিসাবে, ট্রানজেকশন চার্জ হিসাবে। তাহলে আমরা এখান থেকে সার্ভিস তো পাচ্ছি, অনারশিপ হওয়ার জন্য আমরা এখানে তার ভাড়াও পাচ্ছি। বুঝতে পেরেছেন? তাহলে এটা কত বড় ধরনের অপরচুনিটি। এইবারে আপনি যদি জিও কোম্পানি বা অন্যান্য কোম্পানির সঙ্গে তুলনামূলক করেন, যেখানে আমরা নিজেরা সার্ভিস ইউজ করার জন্য মোবাইলে রিচার্জ করার জন্য খরচ তো করছি, কিন্তু রিটার্ন এন্ড রিওয়ার্ড কিন্তু কিছু পাচ্ছি না, শুধু ডেটা ইউজ করছি, ইন্টারনেট ইউজ করছি, তার জন্য আমরা সার্ভিস পাচ্ছি। সেখানে আমরা কোনো কৈফিয়ত করি না যে জিএসটি বিলটা ঠিকঠাক পেলাম কিনা, টাকাটা কোম্পানি কি করলো। কোম্পানি তো হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে, কোম্পানি তো আমাদের টাকায় সবকিছু করছে, তাহলে আমরা ওই টাকার হিসাব নেবো, তাই না? তাহলে আমরা কি সেটা কোনো সময় করে দেখেছি? যে মুকেশ আম্বানি বা জিও কোম্পানি বা অন্যান্য আমরা যে কোনো সার্ভিস যখন নিই, আমরা তাদের বায়োডাটা দেখতে যাই না, আমরা শুধু সার্ভিসটা পেলে হলো। তা আমাদের এখানে এমএসটি ব্লকচেনের মধ্যে আমরা এখানে ফ্র্যাকশন হোল্ডার হলে আমরা এখানে সার্ভিসটা পাচ্ছি কিনা আমাদের দেখতে হবে। সার্ভিস 8.23 এমএসটি আমার কাছে আসছে কিনা, ঠিক আছে। 2044 সাল পর্যন্ত আমরা পাচ্ছি কিনা, 2044-এর পরেও আমরা এখান থেকে গ্যাস ফি পাবো কিনা, তার সিওরিটি, তার অথেন্টিক কি আছে, এই সমস্ত বিষয় নিয়ে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। সেন্ট্রালাইজ সিস্টেম হলে এই 2044 আমরা হয়তো আর বলতে পারতাম না, আমাদের ক্ষমতা থাকতো না, কারণ মাঝখানে কেউ না কেউ কন্ট্রোল করতো। এই কয়েন আজকে 8টা আসছে, কালকে হয়তো 6টা হয়ে যেত, ঠিক আছে। তো এখানে এই জন্য এই সিস্টেমটা ডিসেন্ট্রালাইজ, এটা নোডের দ্বারা পাবলিকের কাছে নোটগুলো ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, কারণ এর কন্ট্রোল শুধুমাত্র পাবলিকের কাছে থাকবে। এটাকে কেউ এডিট করতে পারবে না, ডিলিট করতে পারবে না, এর অ্যালগোরিদম কেউ চেঞ্জ করতে পারবে না, কেউ মুছে ফেলতে পারবে না, বা এটাকে কেউ হ্যাক করে এটাকে কারোর নিয়ন্ত্রণেও নিয়ে আসতে পারবে না। তাই এটা কনফার্ম 2044 সাল পর্যন্ত এখান থেকে রিওয়ার্ড আসবে, এবং 2044 সালের পরেও এখানে যত ট্রানজেকশন হবে সমস্ত ট্রানজেকশন থেকে যা গ্যাস ফি কাটা হবে সেই গ্যাস ফিও এই ভ্যালিডেটরদের কাছে রিটার্ন আসবে। ধরুন গ্যাস ফি 10টা এমএসটি গ্যাস ফি চার্জ কাটছে, এই 10টা এমএসটি থেকে মনে করুন 2% জ্বালানি বা ইন্ধন হিসাবে খরচ হয়ে যাবে, সেটা খরচ হয়ে বার্ন ওয়ালেটে চলে যাবে, যেটা জ্বলে যাবে, পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আর পাওয়া যাবে না, কোনো ক্ষেত্রে সেটার ব্যবহার হবে না। আর 8% ধরুন থাকবে, সরি 10টা এমএসটির মধ্যে 2% চলে গেল, ধরুন আর 98% থাকবে, ঠিক আছে। 98%, এই 98% ভ্যালিডেটরদের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে, ঠিক আছে। অতএব মনে করুন 2% মানে এখান থেকে মনে করুন দুটো কয়েন এখান থেকে চলে গেল, আর থাকে 8টা, এই 8খানা কয়েন ভ্যালিডেটরদের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে। ভ্যালিডেটর কতজন আছে?
যার কাছে যত ফ্র্যাকশন আছে, যে যে সময়কাল থেকে ভ্যালিডেটর নিয়েছেন, যে যে সময়ের ভ্যালিডেটর, ধরুন এই 14 নম্বর ভ্যালিডেটর, তাহলে গ্যাস ফি 14 নম্বর থেকে কাটা হলো, চার্জ কাটার সময় 14 নম্বরের নোট ভ্যালিডেট করেছে, তাহলে গ্যাস ফি 14 নম্বরের ভ্যালিডেটর পাবে। অতএব এই 14 নম্বর ভ্যালিডেটরের মধ্যে ম্যাক্সিমাম যত ফ্র্যাকশনাল অনারশিপ রয়েছে তাদের মধ্যে এটা ডিস্ট্রিবিউশন হবে, তাদের মধ্যে এই গ্যাস ফি ডিস্ট্রিবিউশন হবে। এবার যার কাছে যত বেশি কোয়ান্টিটির ফ্র্যাকশন থাকবে তার কাছে পার্সেন্টেজ অনুযায়ী তার কাছে তত গ্যাস ফি বেশি ডিস্ট্রিবিউশন হবে। এইভাবে গ্যাস ফি আর্নিং করার সুযোগ, অপরচুনিটি ব্লকচেন টেকনোলজি দেয়। আর এই কয়েন গুলোকে আমরা যেটা আজকের দিনে জিরো ভ্যালুতে পাচ্ছি, আমরা কিন্তু এগুলো কিনছি না কেউ, এটা এর অ্যালগোরিদম, এর ম্যাথামেটিক্স সিস্টেম, এর সার্ভিস সিস্টেমে আমরা এই কয়েন গুলোকে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের কাছে হোল্ড করছি, যার এখন বর্তমান কোনো বাজার মূল্য জিরো, কিছু নেই। কিন্তু এটাই ফিউচারে গিয়ে 0 থেকে 1 টাকা, 0 থেকে 10 টাকা, 0 থেকে 100 টাকা, 0 থেকে 1000 টাকা, এটা এমনকি লক্ষাধিক টাকা, এমনকি কোটি টাকাও ছাড়িয়েছে এই ধরনের টেকনোলজি ডিজিটাল কারেন্সি। এটাকে ক্রিপ্টো কারেন্সি হিসাবে দেখা হয়। ক্রিপ্টো, যাকে একটা ল্যাটিন ভাষা, যেটা ক্রিপ্টো কোনো বিষয় নয়, ক্রিপ্টো শব্দের অর্থ হলো গুপ্ত বা গোপন রাখা। কি গোপন রাখা? মানে এখানে লেনদেন করছে। ধরুন কয়েন আপনার কাছে আছে বা আমার কাছে আছে, আমাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ব্যাংক অ্যাকাউন্ট, সমস্ত কিছু পরিচয়কে গোপন রেখে এই লেনদেন করা এবং একজনের সাথে আরেকজনের লেনদেন সফল হওয়া, নিজের পরিচয় গোপন রেখে লেনদেন করাকে ক্রিপ্টো বলা হয়। এবং যে জিনিসটা লেনদেন করছি সেটা কারেন্সি বা মানি হিসাবে সেটা লেনদেন হয়, তাই এটাকে ক্রিপ্টো কারেন্সি বলা হয়। তাহলে এই জায়গা থেকে আজকের আমরা ডিজিটাল হিসাবে আমরা এই টেকনোলজির ডিজিট কারেন্সি আমরা এখান থেকে হোল্ড করতে পারছি, যার বর্তমান বাজার ভ্যালু এখন কিছু নেই, কিন্তু আগামী দিনে এটা 1 টাকা, 10 টাকা, 100 টাকা বা 1000 টাকা, 5000, 10,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি হয়েছে। এরকম বর্তমান ইতিহাস সাক্ষী এবং এখনো পর্যন্ত ট্রান্সপারেন্ট, চোখের সামনে জলজল করছে ব্লকচেন টেকনোলজির মাদার কারেন্সির বর্তমান ভ্যালু কি এবং অতীতের ভ্যালু তার কি ছিল এবং ফিউচারে কি ভ্যালু হতে পারে, এটাই হচ্ছে আমাদের অ্যানালিসিস। তো আমরা কি ডেভেলপমেন্ট করতে চলেছি? পাশাপাশি শুধু কয়েনকে আমরা হোল্ড করছি, কয়েনকে বাই করছি বা ফ্র্যাকশনকে বাই করে শুধু কয়েনকে কেনা বেচার জন্য কি সিস্টেম করছি? না, এই সিস্টেমের মধ্যে আরো অনেক ভূমিকা রয়েছে। আমাদের এই সিস্টেমের দ্বারা, এই নোডের দ্বারা আমরা পুরো সিস্টেম, পুরো টেকনোলজিকে আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারি। সমস্ত সেন্ট্রালাইজ সিস্টেমকে আমরা কন্ট্রোল করে সেটাকে ডিসেন্ট্রালাইজের আওতায় আনলে সেটা স্বচ্ছতা বেড়ে যাবে, সিকিউরিটি বেড়ে যাবে, স্কেলেবিলিটি বেড়ে যাবে এবং ট্রান্সপারেন্ট থাকবে। 100% ট্রান্সপারেন্ট থাকবে, কোন রকম ধোকাধাড়ি থাকবে না, স্বচ্ছতা বেড়ে যাবে, কেউ কারোর উপরে নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা হবে আমাদের মূল মিশন, ভিশন। এবং পৃথিবীর যত রকম টেকনোলজি আছে সমস্ত টেকনোলজি এত হাই স্কেলেবিলিটি থাকার জন্য এবং ট্রান্সপারেন্ট থাকার জন্য সমস্ত সিস্টেম আগামী দিনে এই ব্লকচেন টেকনোলজির মাধ্যমে চলতে শুরু করেছে এবং আগামী দিনে চলতে শুরু করবে সমস্ত পৃথিবীর যত টেকনোলজি আছে। তাই এই টেকনোলজিকে বলা হয় Web3 রেগুলেশন। Web3 কে ডেভেলপমেন্ট করা হচ্ছে। এখন বর্তমানে আমরা প্রত্যেকে Web2 জেনারেশনের মধ্যে আমরা প্রত্যেকে ঘোরাফেরা করছি, ব্যবহার করছি, যেখানে সেন্ট্রালাইজ সিস্টেমের নিয়ন্ত্রণের আওতায় আমরা ভুক্তভোগী। আর আগামী দিনে এটা Web3 টেকনোলজি ডেভেলপমেন্ট করে সমস্ত সেন্ট্রালাইজ সিস্টেমকে ডিসেন্ট্রালাইজে কনভার্ট করে আমাদের সিস্টেমকে আরো মজবুত এবং আরো সিকিউর এবং সেই সঙ্গে আরো ট্রান্সপারেন্ট করবে। তাই এই টেকনোলজি আসন্ন নেক্সট জেনারেশনদের কথা ভেবে এই টেকনোলজিকে ডেভেলপমেন্ট করা হচ্ছে। আর আমরা সেই টেকনোলজির আজকের দিনে ফ্র্যাকশনাল অনারশিপ হিসেবে এখানে ভ্যালিডেটর হওয়ার সুযোগ পাচ্ছি। আজ আমরা এখানে কিন্তু শুধু ক্রিপ্টো কারেন্সি বা কয়েন কেনা বেচার জন্য এখানে আলোচনা করছি না, বা এটা শুধুমাত্র একটা সিম্পল কোনো টেকনোলজি নয়, বরং এটা একটা আগামী 20 বছরের একটা ডিজিটাল একটা অর্থনীতি এবং নিরাপত্তা এবং স্বাধীনতার একটা নতুন ভিত্তি। আর এই নতুন ভিত্তিটার নামই হলো MST ব্লকচেন।
দেখুন, পৃথিবী কিন্তু বদলে যাচ্ছে। যত আপনি দেখুন না বিগত দিনে কি হয়েছে আমাদের সামনে, আর এখন আমরা কোন পরিস্থিতিতে আছি। আমরা এক সময় বিগত দিনে চিঠির মাধ্যমে মানুষ মানুষের সঙ্গে যোগাযোগ করত, তারপরে এই সমস্ত মোবাইল ফোন টোন এইসব তৈরি হলো, ইন্টারনেট তৈরি হলো, আর এর মাধ্যমে পুরো পৃথিবী যেন ঝটপট বদলে গেল। আর আজকের আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেখানে ব্লকচেন টেকনোলজি আগামী 20 বছরের মধ্যে পৃথিবীর প্রতিটা সেক্টরকে পরিবর্তন করতে চলেছে। যেভাবে ইন্টারনেট ছাড়া আজকে যেমন কোনো কিছু কল্পনা করা যায় না। আপনি ভাবুন না, আজকে ইন্টারনেট যদি না থাকতো, আমি আপনি এই এখন যোগাযোগ করতে পারতাম না। আমরা একটা জুম সেশন চালাচ্ছি, এটাও ইন্টারনেটের মাধ্যমে চলছে, এখানেও সাবস্ক্রিপশন রয়েছে, এখানেও সেন্ট্রালাইজ সিস্টেম রয়েছে, তারপরেও আমরা যোগাযোগ করছি। কিন্তু এখানেও স্বচ্ছতার অভাব রয়েছে। সেইটাকে সমস্যাকে সমাধান করার জন্য আগামী দিনে ভবিষ্যৎ মানে বিষয় যদি আমরা বলি, তাহলে সেটা ব্লকচেন টেকনোলজি ছাড়া আর ডিজিটাল ইকোনমি যদি সেই জায়গা থেকে স্বচ্ছতার জায়গায় আনতে চায়, তাহলে সেটা ব্লকচেন টেকনোলজি ছাড়া কিন্তু সম্পূর্ণভাবে কল্পনা করাও কঠিন হবে আমাদের জন্য। কারণ ডিজিটাল ইকোনমি তৈরি হবে, ডিজিটাল ইকোসিস্টেম গড়ে উঠবে, অথচ সেখানে কোনো স্বচ্ছতা থাকবে না, সব কন্ট্রোল থাকবে, একে অপরের সঙ্গে নিয়ন্ত্রণ থাকবে। এটা কল্পনা করতেও আমাদের কাছে কঠিন হবে যদি ব্লকচেন টেকনোলজি না থাকে। কারণ ব্লকচেন টেকনোলজি সেই সুবিধা দেয় যেখানে কারোর কন্ট্রোল থাকবে না, যেখানে নিরাপত্তা থাকবে মানুষের হাতে, কারোর নিয়ন্ত্রণে থাকবে না, যেখানে ট্রান্সপারেন্ট থাকবে জনসাধারণের হাতে, সবাই ওপেনলি সেটাকে দেখতে পাবে। এই জন্য আমাদের ব্লকচেনকে বুঝতে হবে ভালো করে। ব্লকচেন কেন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ? কারণ ব্লকচেন হলো এমন একটা টেকনোলজি যেখানে এর মধ্যে মেন বিষয়টা হচ্ছে যে এই ব্লকচেনের মধ্যে বিভিন্ন ধরনের ডেটা আপনি সে লেনদেন করুন, যাচাই করুন, আর কোনো ব্যবসা বাণিজ্য করুন, যে কোনো একটা ডেটা তো হয়। সেই ডেটাকে সেভ, ব্লকচেনের মধ্যে যদি কোনো একটা ডেটা সেভ হয়ে যায়, তাহলে সেটা কখনো কোনো রকম ভাবে সেটা পরিবর্তন করা যায় না। কারণ এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ ডিস্ট্রিবিউটেড লেজার ব্লকচেন। কারণ এখানে কোনো ডেটা একবার ডিস্ট্রিবিউট হয়ে গেলে সেটাকে আর কখনো আপনি ফিরিয়ে আনতে পারবেন না, বা মুছে ফেলতে পারবেন না, কোনো পরিবর্তন করতে পারবেন না। তাই যে কোনো মিডিলম্যান ছাড়া এই ব্লকচেনের মধ্যে ডাইরেক্ট ডাইরেক্ট মানে কোনো আগামী দিনে ব্যাংকিং সংস্থা বলুন, আপনার ফিজিক্যাল যে কোনো ট্রানজেকশন বলুন, সেটা আপনি এই ব্লকচেনের মাধ্যমে করতে পারেন। তার জন্য আপনার কোনো মিডিল ম্যানের প্রয়োজন হবে না, আরবিআই লাগবে না, ব্যাংক সংস্থা লাগবে না, আপনার নেট ব্যাংকিং এইসব মানে কোনো কিছু লাগবে না। আপনি ডাইরেক্ট ট্রানজেকশন, পেয়ার টু পেয়ার, মানে আপনি আমার সঙ্গে বা আমি আপনার সঙ্গে, বা আপনি আপনার বন্ধুর সঙ্গে, বা আপনি আপনার কোনো বিজনেস পার্টনারের সঙ্গে ট্রানজেকশন করবেন, শুধু আপনি আর তিনি। এখানে আর মাঝখানে আর কোনো মিডিলম্যান, কোনো থার্ড পার্টি কাজ করবে না। এবং সেই ডেটা সম্পূর্ণভাবে ট্রান্সপারেন্ট থাকবে, ব্লকচেনের মধ্যে রেকর্ড থাকবে, এবং সকলের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট থাকবে। আপনার ট্রানজেকশনের কপিটা সেও মুছে ফেলতে পারবে না, আপনি নিজেও মুছে ফেলতে পারবেন না। আপনার ডেটা আপনি কখনো অস্বীকার করতে পারবেন না, তার কপি ডিস্ট্রিবিউটেড থাকবে। কারণ এখানে সমস্ত কিছু কপি এই কারণে রাখা হয়, কারণ এটা ট্রান্সপারেন্ট, সকলের কাছে এটা ডিস্ট্রিবিউট হলে ট্রান্সপারেন্ট, সবাই সবার তথ্য দেখতে পাবে, কিন্তু এটা কারোর পরিচয় দেখতে পাবে না। তাই এটাকে বলা হয় ক্রিপ্টো। যেখানে সিকিউরিটি অনেক শক্তিশালী এবং যেখানে মানুষের নিজের অ্যাসেটের উপরে নিজের কন্ট্রোল থাকবে, সেই সিস্টেমটাই হলো ব্লকচেন টেকনোলজি। ব্লকচেন টেকনোলজি ছাড়া এত সুন্দর সিকিউরিটি এবং আপনার অ্যাসেটের উপরে আপনার কন্ট্রোল একমাত্র ব্লকচেন টেকনোলজি ছাড়া কেউ দিতে পারে না, আর কেউ দিতে পারেনি, ভবিষ্যতে কেউ দিতে পারবেও না। আজকে যদি আপনার কাছে সোনা দানাও থাকে, মনে করুন আপনার বাড়িতে অনেক সোনা রয়েছে, সেই সোনাটাও আপনার কন্ট্রোলে রয়েছে, মানে আপনি নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন, ওটাকে আপনি কন্ট্রোল করছেন। ওটা যদি ডিসেন্ট্রালাইজ হয়, ওটা যদি ট্রান্সপারেন্ট থাকে, সেটাও আপনার সম্ভব ব্লকচেন টেকনোলজির মাধ্যমে, যেখানে টোকেনাইজেশনের মাধ্যমে আপনার সোনাকে আপনি ছোট ছোট আকারে টোকেনাইজেশন তৈরি করে আপনি ব্লকচেনের মধ্যে অ্যাসেটকে আপনি রাখতে পারেন। যেখানে আজকে ব্যাংক, ফাইন্যান্স সেক্টর, হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর, সাপ্লাই চেন, আবার আপনার ব্লকচেনের মধ্যে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট সিস্টেম, সমস্ত কিছু কিন্তু আজকে ডেটে যদি আজকে দেখেন, তাদের সবার অ্যাসেট সুরক্ষিত,
ট্রান্সপারেন্ট করার জন্য আজকে ব্লক চেন টেকনোলজির মধ্যে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সমস্ত কিছু ব্লক চেনের মধ্যে ব্যবহার অলরেডি শুরু হয়ে গেছে। আপনি খোঁজ নিন, আজকে বড় বড় ব্যাংক সংস্থা ব্লক চেন টেকনোলজি ব্যবহার করছে, আজকে বড় বড় প্রাইভেট সংস্থা ব্লক চেন টেকনোলজিকে ব্যবহার করছে, আজকে বড় বড় গভর্নমেন্ট সংস্থাও ব্লক চেন টেকনোলজিকে ব্যবহার করছে। তাহলে আমাদের এমএসটি ব্লক চেনের এর যে ভবিষ্যতে কি ভূমিকা কি হতে পারে সেটা আমাদেরকে অবজার্ভ করতে হবে, বুঝতে হবে। তাই সকলকে বলবো যে পৃথিবীতে হাজার হাজার প্রজেক্ট কিন্তু আসে, যেমন এসছে মুকেশ আম্বানি হলো, তার একটা জিও কোম্পানি লস করে চলে গেল, আর অন্যান্য এরকম বহু সার্ভিস প্রোভাইডার আছে যেরকম এয়ারটেল, আইডিয়া, আমি কত সার্ভিসের নাম বলবো। ইন্টারনেট জগতে যা কিছু দেখতে পাচ্ছেন সবই তো টেকনোলজি, সবই তো সার্ভিস। তো এরা সবাই প্রজেক্ট হিসাবে এসছে, ঠিক আছে। তো পৃথিবীতে এরকম হাজার হাজার প্রজেক্ট বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আসছে, কিন্তু কিছু কিছু প্রজেক্ট সময়ের সাথে তাদের ইকোসিস্টেমকে আরো ডেভেলপমেন্ট করছে, আরো অ্যাডভান্স তৈরি করছে। আর সেখানে এমএসটি ব্লকচেন আমাদের কাছে একটা অপরচুনিটি হিসেবে এসেছে, যা আরো অ্যাডভান্স টেকনোলজি দিয়ে এমএসটি ব্লকচেনকে সাজানো হয়েছে, যেখানে শুধু কয়েন নিয়ে কাজ করছে না, শুধু এমএসটি ব্লকচেন কয়েন তৈরি করছে আর সেই কয়েন আগে কেনা বেচা তৈরি হবে এটা নয়। এটা একটা ধীরে ধীরে আগামী দিনে একটা কমপ্লিট ডিজিটাল ইকোসিস্টেমের তৈরির দিকে এগিয়ে যাচ্ছে, অলরেডি এগিয়েছে, যেখানে আপনি দেখতে পাবেন আগামী দিনে এখানে ডিজিটাল ওয়ালেট সিস্টেম যা আপনার কাছে অলরেডি প্রেজেন্ট আছে, ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, ব্রিস্কি ওয়ালেট, স্মার্ট কন্ট্রাক্ট যা আপনি আমাদের mstscan.com ভিজিট করলে আপনি সেখানে বিভিন্ন ধরনের স্মার্ট কন্ট্রাক্টকে আপনি দেখতে পান। বিভিন্ন ধরনের অ্যাসেট ট্রান্সফার, যেটা আপনার আজকের দিনে আপনি ফান্ড ট্রান্সফার হিসেবে এমএসটি কয়েনকে আপনি ট্রান্সফারও করতে পারেন। ডেটাকে সুরক্ষিত রাখার জন্য এখানে ব্লকচেনের মধ্যে বিভিন্ন এনএফটি ক্রিয়েট করা অলরেডি শুরু হয়ে গেছে। নোড ভ্যালিডেটর সিস্টেম প্রক্রিয়া তো অলরেডি চলছে, ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন অলরেডি ডেভেলপমেন্ট হচ্ছে, যেখানে এআই অ্যাপ্লিকেশন থেকে ধরে আপনার ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন, ব্রিস্কি ওয়ালেট থেকে ধরে অলরেডি আমাদের এমএসটি ব্লকচেনের মধ্যে কাজ শুরু হয়ে গেছে। আর কমিউনিটি বিল্ড আপ, যেটা আমি আপনি সকলে মিলে এটাকে অলরেডি ডেভেলপমেন্ট করছি, আমরা সবাই ইকোনমির একটা অংশীদার হিসেবে এখানে ভ্যালিডেটর হতে পেরেছি। আমাদের একটা কমিউনিটি ডেভেলপমেন্ট করছে, যেখানে অলরেডি আমরা ৭৩,০০০-এর কাছাকাছি আমরা এখানে হোল্ডার, ভ্যালিডেটর ফ্র্যাকশনাল অনারশিপ হোল্ডার, এখানে অলরেডি আমাদের একটা কমিউনিটি তৈরি হয়ে গেছে, যেখানে এই কমিউনিটি দ্বারা আগামী দিনে বিভিন্ন ধরনের এই ভ্যালিডেটররাই ফিউচারে বড় বড় বিজনেস ইন্টিগ্রেশন হয়তো এই ধরনের ভ্যালিডেটররাই আগামী দিনে বিভিন্ন ব্লকচেন টেকনোলজির মধ্যে বড় বড় বিজনেস গুলোকে এখান থেকেই এই সমস্ত ভ্যালিডেটররাই আগামী দিনে চালনা করতে পারে। যেমনটা আপনি বাইন্যান্স কোম্পানির নাম শুনে থাকবেন, বাইন্যান্স অ্যাজ এ সিম্পল একজন মাইনার, একজন ভ্যালিডেটর ছিলেন, তিনি আজকে বাইন্যান্স ব্লকচেনের অনারশিপ, বাইন্যান্স এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের একজন অনারশিপ হয়ে গেলেন। তো আগামী দিনে আমি আপনি চাইলে ব্লকচেনের মধ্যে যে কোনো ব্যবসা বাণিজ্য আমরা শুরু করতে পারি, ফিউচারে অনেক কিছু তৈরি করতে পারি। তবে সকলকে বলবো যে আজকের হয়তো আমরা সবাই শুরুতে আছি, কিন্তু আগামী 10 থেকে 20 বছরের আমরা যদি একটা সময়সীমা দেখি, তাহলে ব্লকচেন ভিত্তিক একটা ইকোনমি যখন ধীরে ধীরে এটা বড় হবে, তখন আজকে যারা এখানে পজিশন তৈরি করছে, ভবিষ্যতে কিন্তু তারা এখান থেকে সবচেয়ে বেশি সবচেয়ে বড় সুযোগ সুবিধা পাবে। টেকনোলজির দিক থেকে বলুন, সমস্ত সিস্টেমের দিক থেকে বলুন, নলেজের দিক থেকে বলুন, সমস্ত দিক থেকে এই সমস্ত মানুষগুলো আগে এগিয়ে থাকবে। তাই আগামী 20 বছর বা আগামী 20 বছরের মধ্যে অলরেডি 2 বছর হতে চলেছে, আগামী আমি 18 বছর বলছি, আগামী 18 বছরের মধ্যে আমাদের এমএসটি ব্লকচেন কোথায় যেতে পারে সেটাকে অ্যানালিসিস করতে হবে, ভাবতে হবে। যেমন ব্লকচেনের মধ্যে আপনারা হয়তো জানেন না যে আজকে আমাদের নিজেদের সম্পত্তির দলিল, জমির কাগজপত্র, পচ্চা, খাজনা, রেকর্ড, তাদের সেই জমির কাগজপত্র পর্যন্ত আজকে ব্লকচেনে রেকর্ড হচ্ছে, ব্লকচেনে তাকে ডেভেলপমেন্ট করা হচ্ছে, সেই ব্লকচেনে রেকর্ড রাখা হচ্ছে, যাতে আগামী দিনে জমির মালিক হস্তান্তর হলেও 500 বছর আগে কোন মালিক ছিল সেটা ব্লকচেন রেকর্ড থাকলে সেটাকে কেউ পরিবর্তন করতে পারবে না, স্বচ্ছতার কোনো ঘাঁটি থাকবে না, মানে দুর্বলতা কোনো জায়গায় থাকবে না, সব জায়গায় ট্রান্সপারেন্ট থাকবে, স্বচ্ছতা থাকবে, সিকিউরিটি থাকবে, স্কেলেবিলিটি থাকবে, জমির মালিক, অরিজিনাল মালিক কে, কার থেকে কে এলো, সমস্ত রেকর্ড ব্লকচেনের মধ্যে থাকবে।
হসপিটালের রিপোর্ট সেটাও ব্লক চেনের মধ্যে আসছে, যেখানে মেডিকেল ট্রিটমেন্টের সমস্ত সার্টিফিকেট থেকে ধরে মেডিকেল রিপোর্ট থেকে ধরে আপনার সমস্ত কিছু ব্লক চেনের মধ্যে আজকে ডেটা হিসেবে সেভ করা হচ্ছে। গভর্নমেন্টের বিভিন্ন ধরনের সার্টিফিকেশন, গভর্নমেন্টের বিভিন্ন ধরনের ডেটা, এমনকি গভর্নমেন্ট পোর্টালের মধ্যে পাবলিকেরও বিভিন্ন ধরনের ডেটা আজকে ব্লক চেনের মধ্যে ডিপ্লয় করা হচ্ছে। এমনকি সারা বিশ্বের যত ইন্টারন্যাশনাল পেমেন্ট যা কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে মানে ট্রানজেকশন হচ্ছে, এই দেশের প্রান্ত থেকে ওই দেশে ট্রানজেকশন হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু ব্লকচেন টেকনোলজির মাধ্যমে হচ্ছে। আপনার আমার ব্যাংক ওই ঘাড়ে করে বা ওই ব্যাংকে করে টাকা নিয়ে বহন করে জাহাজে করে দিয়ে আসতে যাচ্ছে না। আপনি এখান থেকে বসে আপনি আমেরিকায় ট্রানজেকশন করছেন, উইথিন 1 সেকেন্ডের মধ্যে ট্রানজেকশন হয়ে যাচ্ছে। এটা কিন্তু ব্লকচেন টেকনোলজি আছে বলে সম্ভব হয়েছে। যত ফেক প্রোডাক্ট বা ফেক টেকনোলজি সেটাকে আজকে চিহ্নিত করছে ব্লকচেন টেকনোলজি, কারণ এখানে কোনো ধোকাধাড়ি চলে না। আগামী দিনে এই জায়গায় আরো স্ট্রং এআই টেকনোলজি এবং ব্লকচেন টেকনোলজি এবং কোয়ান্টাম টেকনোলজি একসঙ্গে কাজ করতে চলেছে, যেখানে ডিজিটাল আইডেন্টিটি হিসাবে মানুষের নিজের ডেটা থেকে ধরে সমস্ত কিছু এই কন্ট্রোল পর্যন্ত সব মানুষের কাছেই থাকবে। এই পরিবর্তনের মধ্যে এখন যদি আমরা এমএসটি ব্লকচেনকে আমরা সকলে এর মধ্যে সুযোগটাকে ধরে নিতে পারি আর এর ইকোসিস্টেমটাকে শক্তভাবে আমরা যদি এটাকে তৈরি করতে পারি, তাহলে আগামী দিনে সাধারণ মানুষের জন্য একটা আমাদের বিশাল বড় একটা অপরচুনিটি তৈরি করে দিতে পারি। হয়তো আজকে এর নোড বা এই ভ্যালিডেটরের গুরুত্ব অনেকেই আজকে আমাদের বিশেষ করে বাঙালি বন্ধুদের মধ্যে বা বাঙালি মানুষদের মধ্যে আজকে অনেকে এই বিষয়টা বুঝতে পারছেন না। কিন্তু নোড বা ভ্যালিডেটরের মূল্যটা যে কি, এটা যে কত বড় ধরনের অপরচুনিটি, যারা এর আগে যে সমস্ত কান্ট্রি এর অপরচুনিটি মিস করেছেন তাদের কাছে আজকের এর অপরচুনিটি যাওয়া মাত্র উইথিন 1 সেকেন্ডের মধ্যে তারা ভ্যালিডেটর হওয়ার জন্য আকুতি মিনতি করে। সেখানে আমাদের মতো ভারতবর্ষের নাগরিকদের কাছে আমাদের মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি ডিসেন্ট্রালাইজ এবং লিগাল পাবলিক লেয়ার 1 ব্লকচেনের ভ্যালিডেটর হওয়ার সুযোগ আমাদের কাছে তুলে দিয়েছে। এটা যে কত বড় ধরনের একটা অপরচুনিটি, এবং তাও কি যত সামান্য, মানে জাস্ট আমাদের কয়েক দিনের সংসার খরচ বললে চলে, কয়েক দিনের সংসার খরচের টাকায় আমরা এখান থেকে আমাদের আগত প্রজন্ম কাল পর্যন্ত ভবিষ্যৎ আমরা ভাবনা চিন্তা করে রেখে যেতে পারি। কিন্তু এই অপরচুনিটি অনেকে বুঝতে পারছেন না। তবে সবাইকে বলবো যে বিটকয়েন টেকনোলজি, ইথিরিয়াম, সোলানা, পলিগন, বিএনবি এগুলো আপনার ইন্টারনেটে একবার সার্চ করে দেখে নেবেন যে যারা যারা ওই টেকনোলজির সিস্টেমের মধ্যে সে সময় মাইনিং সিস্টেম শুরু করেছিল, তারা সে সময় যে সিস্টেম বা সাপোর্ট সিস্টেম শুরু করেছিল, তাদের অনেকেই আজকের কিন্তু আপনি যদি ইন্টারনেট ঘেটে ট্রাই করে দেখেন সমস্ত জায়গায়, আপনি সমস্ত জায়গাতে তথ্য পাবেন যে তারা আজকের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের কোন পজিশনে তারা আছে। তারা ওয়ার্ল্ডের মধ্যে রিচ তালিকার মধ্যে তাদের নাম্বার চলে এসছে, কারণ তারা সেই সময় টেকনোলজিকে যা শুরু হওয়ার সময় তাদের নিজেদের একটা পজিশন নিয়ে নিয়েছিল। একটা টেকনোলজি যা শুরু হচ্ছে সেখানে তাদের নিজস্ব পজিশন নিয়ে নিয়েছিল। আজকের এমএসটি ব্লকচেন শুরু হয়েছে 1.5 বছর হয়ে গেছে, অলরেডি 18 মাস হয়ে গেছে, 2 বছর হতে চললো। অলরেডি অনেকে এখানে পজিশন নিয়ে নিয়েছে, এখনো যারা নিতে পারেনি তাদের জন্য এখনো কিছুটা সুযোগ রয়েছে এখানে পজিশন নেওয়ার মতো। তাই আমি সবাইকে শুধু এখানে টাকা ইনভেস্টমেন্ট করার জন্য কোনো প্ল্যানিং নয়, ব্লকচেন টেকনোলজিকে বোঝার জন্য বলছি, আর নোড ভ্যালিডেটরের অপরচুনিটিটাকে বোঝার জন্য বলছি। এটা আমি আমার নিজের ব্যক্তিগত মানে এর থেকে বলছি না যে আপনি ইনভেস্টমেন্ট করলে আমার বা আমি 2 তলা 5 তলা 10 তলা বিল্ডিং হয়ে যাবে, এটা নয়। ফিউচারটা বুঝতে হবে, জানতে হবে যে আজকে আমরা সত্যি কতটা পিছিয়ে অন্যান্য কান্ট্রির তুলনায়, কেন আমরা পিছিয়ে, এগুলো তো একটু ভাবতে হবে না। আজকে এমএসটি ব্লকচেনের মধ্যে আমরা এই সমস্ত বিষয়টাকে ধীরে ধীরে জানতে পেরেছি আর শিখতে পাচ্ছি, আর আজকে আমাদের নিজেদের একটা কমিউনিটি তৈরি করে এখানে প্রত্যেককে শেখাতে জানাতে পারছি, এবং মাঝখানে এই ভ্যালিডেটর হওয়ার সুযোগটা আমরা নিজেরাও গ্রহণ করতে পেরেছি এবং অন্যদের গ্রহণ করার সুযোগ আমরা তুলে দিতে পারছি। আর সঙ্গে এখানে একটা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার আমরা সবাই
ডেভেলপমেন্টও করছি, এর সঙ্গে আমরা এর পার্টনার হওয়ার সকলে মিলে চেষ্টা করছি। আর সমস্ত টেকনোলজির মধ্যে কমিউনিটি হচ্ছে সব থেকে বড় শক্তি, কমিউনিটি হচ্ছে সবথেকে বড় শক্তি। তাই এখানে নোড ভ্যালিডেটর যারা হচ্ছেন তারাই হচ্ছেন এই ব্লক চেনের কমিউনিটি। একটা ব্লক চেন কখনো শুধু নিজের সিম্পল 2-4 জন দিয়ে বড় হয় না, একটা স্ট্রং কমিউনিটি দ্বারা এটা ডেভেলপমেন্ট হয়, যেখানে মানুষ একে অপরকে সাপোর্ট করে, নলেজ শেয়ার করে, নেটওয়ার্কের সঙ্গে কানেক্টিভিটি করে, একটা লং টার্ম ভিশন নিয়ে এগিয়ে যায়। এরকম একটা কমিউনিটি যেখানে থাকে, সেই টেকনোলজি কোথায় যেতে পারে একবার ভেবে দেখুন। তাই সেই জন্য আজকের এমএসটি বেঙ্গল টিম একাডেমি আমাদের মতো সাধারণ বাঙালিদের এই বিষয়ে আমরা নলেজ প্রদান করার জন্য আমরা নিজেরা যেভাবে শিখেছি সেইভাবে আমরা প্রতিদিন মানুষের মধ্যে এটার একটা অ্যাওয়ারনেস তৈরি করছি, একটা জাস্ট অ্যাওয়ারনেস। সেটা ভবিষ্যতের জন্য একটা বড়, একটা বিশাল বড় ধরনের আমাদের জন্য প্রত্যেকের জন্য একটা ফাউন্ডেশন হতে পারে, প্রত্যেকের জন্য এখান থেকে একটা ফাইন্যান্সিয়াল একটা ফ্রিডম পাওয়া যেতে পারে। এখানে অনেক বিষয় রয়েছে, আমরা প্রতিদিন ধীরে ধীরে টুকটুক করে আলোচনা করে আসি। তো বিষয়টা ছিল এই, তো এতটুকু আমি স্ক্রিন শেয়ারের মধ্যে আমি জানা বোঝানোর জন্য দেখালাম যে আমাদের বর্তমান 10 নম্বর নোট চলছে 8.23 এমএসটি আমাদের কাছে এখন রিওয়ার্ড হিসাবে আসছে, যার আপনি ফ্র্যাকশনাল প্রাইস যদি দেখেন 4,572 টাকা প্লাস প্রাইস চলছে, তার সঙ্গে 18% জিএসটি ধরে প্রায় 4,500 আপনার ধরে নিন 4,500 টাকা মতো এখন, 4,500 5,000 টাকা আপনি ধরে নিন, 5,500 টাকা চলছে রাউন্ড ফিগার, 4,500 এক একটা ফ্র্যাকশন, ঠিক আছে? তো আপনি রাউন্ড ফিগার ধরে নিন 4,500 টাকা করে এক একটা, এই 4,500 হচ্ছে আপনার 5,500 টাকা এক একটা ফ্র্যাকশন আপনার চলছে উইথ জিএসটি দিয়ে। তাহলে এই অ্যামাউন্টটা আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম কিভাবে দিতে পারে, ভবিষ্যৎ কি আছে, মিশন ভিশন কি আছে, আমাদের আগত প্রজন্ম কাল পর্যন্ত এখান থেকে কি বেনিফিট পেতে পারি, টেকনোলজির শক্তি কতটা, পাওয়ার কতটা, কতটা কি হতে পারে। আমি শুধু সবাইকে বলবো যে যে কোনো আমরা সারা পৃথিবীতে যত বড় ধরনের আমরা টেকনোলজি দেখি না কেন, প্রতিটা বড় টেকনোলজি কিন্তু শুরুতে তাদের মধ্যে অনেক বড় বড় চ্যালেঞ্জ আসে। বিটকয়েনের মধ্যে এসছে, ইথিরিয়ামের মধ্যে এসছে, বিএনবির মধ্যে সোলানা, পলিগন, আপনার ট্রোন, এক্সআরপি, যত ব্লকচেন আছে, যত টেকনোলজি আছে, এমনকি ইন্টারনেট টেকনোলজি, যেটার দ্বারা আজকে আমি আপনি সকলে একত্রিত হয়েছি, বা সেই ইন্টারনেট ছাড়া আমরা সকাল বা রাত্রি আমরা গঠন করতে পারি না, সেটাও। এই সমস্ত টেকনোলজিকে একসময় মানুষ কিন্তু শুরুতে কাউকেই বিশ্বাস করেনি, কাউকেই মেনে নেয়নি। সমস্ত টেকনোলজির শুরুতে মানুষ হাস্যকর জায়গায় ছিল এবং হেসেছিল, হাসাহাসি করেছিল। আজকের সেই টেকনোলজি পৃথিবীটা কিভাবে বদলে দিয়েছে, আর আপনি আমি কোথায়। তাই আমি সকলকে বলবো যে কোনো প্রজেক্টকে শর্ট টাইম একটা বিবেচনা করবেন না, বিচার করবেন না। টেকনোলজিকে বুঝতে হবে, মিশনটাকে জানতে হবে, কমিউনিটিকে গ্রোথ করতে হবে, এবং সেই সঙ্গে ফিউচারের সঙ্গে ভাবনা চিন্তা রেখে তাকে একটা লং টার্ম ভিশন আমাদেরকে নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। তাই সকলকে বলবো জীবনে এই ধরনের সুযোগ সবসময় কিন্তু দরজায় কড়া নাড়ে না, কিন্তু সুযোগ চিনতে মোটামুটি আমাদেরকে নিজেদের মনের দরজা খুলে আমাদেরকে চিনে নিতে হবে, আমাদের ভীষণ দিয়ে চিনতে হবে। তাই যারা আজকে শুধু সময় কাটাচ্ছে, ব্লকচেন টেকনোলজি দেখি কি হয়, দেখি না কি হয়, কয়েন কবে লিস্টিং হয় দেখি, তারপরে দেখা যাবে কি হবে। তো যারা সময় কাটাচ্ছে আগামী দিনে তারা হয়তো আফসোস করবে, আর যারা আজকে শিখছে, নিজেকে তৈরি করছে, টেকনোলজিকে বুঝেছে, নেটওয়ার্ক তৈরি করছে, আগামী দিনে তারাই কিন্তু এই টেকনোলজির একটা বৃহত্তম জায়গা তৈরি করবে। একটা গাছ যেমন একদিনে বড় হয় না, একটা নদী একদিনে সমুদ্র হয় না, ঠিক আছে, ঠিক সেরকম একটা কোনো জীবনের নিজের কোন একটা সাকসেস, সেটাও রাতারাতি সাকসেস হয় না। তার জন্য ধৈর্য, বিশ্বাস, পরিশ্রম সবকিছুকে একটা ডাইরেকশনের দিকে, সমস্ত বিষয়টাকে বিবেচনা করে মানুষকে একটা সাধারণ অবস্থা থেকে অপারেশনের জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে।
আজকে হয়তো আমরা একটা ছোট ছোট টিম, একটা ছোট ছোট মিশন দিয়ে আমরা এটাকে ধীরে ধীরে ডেভেলপমেন্ট করছি, একটা কমিউনিটি ডেভেলপমেন্ট করছি। সবাই একটা আগামী দিন এখান থেকে ধীরে ধীরে নিজের একটা জায়গাকে শক্তিশালী করছি। তাহলে আগামী 20 বছরের মধ্যে এমএসটি ব্লকচেন নামের যে টেকনোলজি আমরা ডেভেলপমেন্ট করছি, এই টেকনোলজি কত বড় হতে পারে, কি কি বিষয়ে আমাদের এখানে ভ্যালু দিতে পারে, এটা সর্বপ্রথম আমাদের নিজেদের উপরে বিশ্বাস রাখতে হবে। টেকনোলজি সম্পর্কে আমাদের শিখতে হবে, এর সঙ্গে যুক্ত থাকতে হবে, অন্যদেরকে যুক্ত করাতে হবে এবং এর ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত তৈরি করতে হবে। আর সঙ্গে নিজেকে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে, আগামী দিনের বড় সফলতা নিজেকে তৈরি করতে হবে। তো এই হচ্ছে এমএসটি ব্লকচেনের মূল বিষয়। আজকের এই কথা বলতে বলতে অনেকটা বলে ফেললাম। যাই হোক, আজকের প্রেজেন্টেশন আমি এখানে সমাপ্ত করছি। এখন আপনাদের কারো যদি প্রশ্ন মতামত থাকে তাহলে আপনারা জানাবেন। তো এইটুকু বলে আমার সংক্ষিপ্ত প্রেজেন্টেশন সমাপ্ত করছি। এখন আমি এখানে স্বপন মন্ডল স্যারকে আমি আনমিউট অপশন পাঠালাম। স্বপন দা, আপনি যদি আমাদের এমএসটি বেঙ্গল টিমের বিষয়ে যে 2-4 কথা বলেন, তারপরে আমাদের আজকের জুম সেশন আমরা সমাপ্তির দিকে নিয়ে যাব। হ্যালো, হ্যাঁ স্বপন দা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। শুভ এমএসটি সন্ধ্যা। বেঙ্গল টিমের আমাদের যিনি টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের হিরে ডায়মন্ড, তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং আমাদের শতকুমার দা, তাকেও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। পাশাপাশি আমাদের কমিউনিটিতে যত মেম্বার আছে প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তো জয়নাল বাবু কিছুক্ষণ আগে যে বললেন যে আমাদের বাঙালিরা কিছুটা ভয় পায়, আমার কথা শোনা যাচ্ছে তো? একদম লাউড অ্যান্ড ক্লিয়ার স্যার। তো সেই জায়গা থেকে দেখুন, আমাদের বাঙালিরা যেসব রেকর্ড করে রেখেছে, আজকে আমরা এমএসটিতে সেসব রেকর্ড করতে পারি, ইতিহাসের পাতায় আমাদের নাম থাকতে পারে। আমি ব্লকচেন নিয়ে তুমি যা বলেছো, আমি আর নতুন করে সেখানে কিছু বলছি না। দেখো, আমাদের প্রথম ইন্ডিয়ান ফার্স্ট মেট্রোপলিটন সিটি ছিল কিন্তু কলকাতা, 4000 বছর পুরনো। আমাদের ইন্ডিয়ান ফার্স্ট ওয়াইফাই সিটি, সেটা হচ্ছে কলকাতা। আমাদের ফার্স্ট মেট্রো রেল, সেটা হচ্ছে কলকাতা। আমাদের ফার্স্ট আইআইটি কোথায়, সেটা কলকাতা খড়গপুরে। আমাদের ফার্স্ট ইউনিভার্সিটি কলকাতা ক্যালকাটা ইউনিভার্সিটি, 24শে জুন 1857 সালে তৈরি হয়। ফার্স্ট কলেজ প্রেসিডেন্সি কলেজ 1817 সালে তৈরি হয়। আমাদের ওল্ড স্কুল সর্বপ্রথম সেন্ট থমাস 1789 সালে তৈরি হয়। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি বোর্ড এডুকেশন, সেটাও আমাদের কলকাতায় প্রথম তৈরি হয় ভারতবর্ষে। ফার্স্ট মেল যে আমাদের যে এখানে ফার্স্ট মেল গ্র্যাজুয়েট, প্রথম যে বাঙালি গ্র্যাজুয়েট হয় তারা হচ্ছেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি এবং যদুনাথ বোস, 1858 সালে। ফার্স্ট ফিমেল গ্র্যাজুয়েট বাঙালি, তিনি কাদম্বিনী গাঙ্গুলি। আমাদের ফার্স্ট নোবেল প্রাইজ, সেও বাঙালি, রবীন্দ্রনাথ ট্যাগর 1913 সালে পায়। আজকে ফার্স্ট অস্কার প্রাইজ সেই বাঙালি সত্যজিৎ রায় পায়। আমাদের ফার্স্ট যে বাঙালি যে ইংলিশে এবং বাংলায় লেখে, তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। আজকে আমাদের ফার্স্ট ইন্ডিয়ান ওমেন ফ্রিডম ফাইটার যিনি বাঙালি, সুচেতা মজুমদার, তিনি ফার্স্ট চিফ মিনিস্টার ইউপিতে 1963 থেকে 67 সালে হয়, সেও বাঙালি, কিন্তু তিনি ইউপির মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু আমাদের বাঙালির গর্ব। আজকে ব্যাংক কলকাতায় প্রথম তৈরি হয় 1770 সালে, তারপরে স্টেট ব্যাংক তৈরি হয় 1806 সালে। আমাদের কি বলে, আমাদের হিন্দু নিয়ে যে প্রচার, আমাদের যে হিন্দুত্বের যে প্রচার, নরেন্দ্রনাথ দত্ত আজকে সারা বিশ্বে কিন্তু আমেরিকায় শিকাগোতে তার বক্তব্য, সেও বাঙালি, স্বামী বিবেকানন্দ কিন্তু প্রচার করেছিলেন। আজকে বাল্য বিধবাদের বিবাহের প্রচলন, আজকের সতীদাহ প্রথা রদ করেছিলেন সেই বাঙালি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়। আজকে ফাউন্ডার ন্যাশনাল লাইব্রেরি, সেটাও আমাদের বেঙ্গলে। ঠিক আছে, আজকে আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ফোর্স বেঙ্গলি যে তৈরি করেছিলেন, তিনি হচ্ছে সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, আজকে আমাদের যে ফুটবল এত বড় একটা গ্রাউন্ড, যুব ভারতী ক্রীড়াঙ্গন, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট, সেও আমাদের কলকাতায়। আজকে কলকাতার প্রচুর রেকর্ড, বাঙালির প্রচুর রেকর্ড আছে। ফার্স্ট মিস ইউনিভার্স, আজকে সে বাঙালি, বেঙ্গলি প্রমিলা, 1947
1947 সালে তিনি কিন্তু মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্সাল উনি পায়। আজকে দেখুন এই যে আজকে ভারত রত্ন প্রথম বাঙালি কে পায়, সেই ডাক্তার বিধানচন্দ্র রায় পায়। তাহলে সেই জায়গা থেকে আজকে আমরা কেন আমাদের এমএসটিটাকে, আজকে আমাদের এমএসটি যদি ধরেন, এমএসটির বেশি ফ্যাকশন ওনার সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট, এবং আমাদের সেকেন্ড পজিশন হোল্ডার শতকুমার রাজা, সেও আমাদের ওয়েস্ট বেঙ্গলের, সেও বাঙালি। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কেন আমাদের বাঙালিরা আমরা এই কলকাতার নাম কেন উজ্জ্বল করতে পারবো না আগামী দিনে? এই যে নামগুলো আমি বললাম, মেট্রোপলিটন সিটি, আজকে ওয়াইফাই সিটি, আজকে রবীন্দ্রনাথ ঠাকুর আজকে নোবেল পুরস্কার পেয়েছে, আজকে আমাদের এই মানে কি বলে আলিপুর জু রয়েছে, আমাদের এই যে বিভিন্ন যে কথাগুলো আমি আজকে বললাম, এই যে ইতিহাসের পাতায় মানুষ, আপনারা সবাই জানেন, তাও আমি একটু মনে করালাম। আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা বাঙালিরা, আজকে আমাদের বেঙ্গল কমিউনিটি কেন আজকে এই বড় জায়গায় আমরা পৌঁছাতে পারবো না? আমরা কেন বড় কিছু করতে পারবো না? আমরা যদি চাই আমরা আরো বড় কিছু করতে পারি। কেন আমরা বাঙালি, মাসুদুর রহমানের দুটো পা ছিল না, তিনি কিন্তু ইংলিশ চ্যানেল পার করেছিলেন। আমরা প্রত্যেকে জানি জ্যোতি বসু তাকে থেকে আটকে উঠেছিল, বলেছিল কি রে বাবা, এ তো ভীষণ, এত ভয়ঙ্কর ইয়েস, কি করে সাঁতার দিয়ে ইনি পার হলেন। এগুলো সবার জানা, আমরা পারি, ইয়েস আই ক্যান ডু ইট, আমাদের মধ্যে সেই দক্ষতা সেই যোগ্যতা আছে, আমরা পারি, আমরা চেষ্টা করি, কিন্তু আমরা ভয় পাই। যেটা কিছুক্ষণ আগে যত আমাদের জয়নাল বাবু বললেন যে বাঙালিরা, সত্যি বাঙালিরা ভয় পায়, বলতে লজ্জা পায়। কিসের লজ্জা? প্র্যাকটিস করবেন, বলবেন, কোনো লজ্জা নেই। মানুষকে তার ফ্রিডম দেবেন, মানুষকে তার সত্যি কথা বলবেন। তাকে তো বলছেন না যে এত টাকা দিন, এত টাকা দিলে আপনি এত টাকা এত দিনে ডবল পাবেন। এখানে লং টার্মের, কিছুক্ষণ আগে একজন ম্যাডাম কথা বলছিলেন, আমাদের এখানে মাত্র 18 মাস হয়েছে। দেখুন বিভিন্ন সময় আমরা দেখেছি ব্লক চেনের যে হিস্ট্রি, তাতে আমরা দেখেছি 5 থেকে 7 বছর লাগে ডেভেলপ করতে। আপনি আমাদের এমএসটি ব্লক চেন 10 বছর ধরে একটু এগিয়ে চলুন, 10 বছর পরে এই কোম্পানি থেকে আপনি এক একটা কয়েন ভালো দাম পাবেন। এখন পাবেন, যখন লিস্টিং হয়ে যাবে, আপনি এক্সচেঞ্জে যখন যাবেন দাম পাবেন 500, 2000, 100, 10 টাকা, 25 টাকা, 30 টাকা, 50 টাকা পাবেন। কিন্তু হাত কামড়াবেন তখন যদি ওগুলো সেল করে দেন। ধরে রাখুন, আমার কথা মতো যদি ধরে রাখেন 10টা বছর, 2030 সাল 35 সালে যদি এই ফ্যাকশন গুলো আপনি, এই কয়েন গুলো আপনার কাছে যা জন্মে আপনি যদি বিক্রি করতে পারেন, তখন কিন্তু অনেক অনেক বড় গেইন করতে পারবেন, এবং আপনার আগামী প্রজন্মকে আপনি কিন্তু অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবেন। এটা সারা জীবনের কিন্তু একটা রুটি রুজির জায়গা থাকছে। এখান থেকে আপনি যে গ্যাস ফি আর্ন করতে থাকবেন আগামী 2044 সালের পর থেকে, ভাবতে পারবেন না। তাই চাইছি আমাদের এই বেঙ্গল টিম, বেঙ্গল কমিউনিটি এবং আমরা বাঙালিরা, আমরা সবাই একত্রিত হয়ে আমাদের এই এমএসটি ব্লক চেনে আমাদের প্রথম জায়গায় স্থান করব, এবং আমাদের মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড যে ব্লক চেন আছে, 10টা ব্লক চেনে ভারত পৃথিবীর ইতিহাসে টপ 10-এর মধ্যে ও 10 নম্বরে, 1 নম্বর থেকে 10 নম্বরের মধ্যে থাকবেই থাকবেই থাকবেই। কেন? কোম্পানি যে লেটেস্ট যেসব আপডেট এনেছে, কোম্পানি যেভাবে কাজ করে চলেছে। তাই বন্ধু বলি, এই যে বাঙালিরা যেসব নাম আজকে উজ্জ্বল করে গেছে, রেকর্ড রেখে গেছে বন্ধু, তাই আমরাও যাতে এই আগামী দিনে এই নামটাকে উজ্জ্বল করে রাখতে পারি। আমার আপনার নাম যাতে মানুষ জানতে পারে, দেখতে পারে, বুঝতে পারে। এরা ভাগ্যিস এমএসটিতে আজকে ব্লক চেনে, এরা ক্রিয়েটার, এরা তৈরি করেছিল, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এরা হয়েছিল বলে আজকে এরা এত গেইন করতে পেরেছে। আমরা কেন তখন এদের কথা শুনিনি? বাঙালি হিসাবে আমরা সেই গর্বিত জায়গা যাতে পৌঁছাতে পারি। বন্ধু চলুন, আসুন একত্রিত হয়ে আমরা সবাই একসাথে এই কাজগুলো করি, প্রত্যেকের কাছে পৌঁছাই, প্রত্যেকেই অ্যাওয়ারনেস দিই। আজকে জয়নাল বাবু এই যে আজকে যে জুম সেশন আমাদের জন্য তৈরি করেছে বাংলা, আজকে সবাইকে এখানে নিয়ে আসুন, হাজির করুন, শেখান। জয়নাল বাবু যেভাবে শেখায়, এর উপরে কেউ শেখায় বলে আমার মনে হয় না। বাংলায় এত সুন্দর শেখাবে, আমরাও পারবো শেখাতে, কিন্তু এত সুন্দর পারবো না। এ যেভাবে পয়েন্ট ধরে ধরে প্রতিটা ইয়ের মনে থাকে, এ প্রচুর প্রচুর অ্যাওয়ারনেস নিয়েছে, প্রচুর ট্রেনিং নিয়েছে, প্রচুর পড়াশোনা করেছে, প্রচুর ঘাটাঘাটি করেছে জয়নাল বাবু। আজকে আমাদেরকে যে অ্যাওয়ারনেস, যে এডুকেশনটা দিচ্ছে, সেটা আমরা আজকে পাথেয় করে আমরা যদি এগিয়ে যেতে পারি, আমরা অনেক বড় জায়গায় যাব। আসুন বন্ধু, আমাদের বাঙালিদের নাম আজকে, কলকাতার নাম আজকে প্রথম ফার্স্ট ফ্যাকশন হোল্ডার কলকাতা, সেকেন্ড ফ্যাকশন হোল্ডার লার্জেস্ট সেও কলকাতা, শতকুমার হাজরা। তাহলে বন্ধু আসি, আজকে আমরা শতকুমার হাজরা একটা দিন একটা সময় যখন বাউন্সার নিয়ে ঘুরবে, আপনারা তখন তাকিয়ে দেখবেন ওই শতকুমার হাজরা যাচ্ছে, ইনি আজকে এমএসটি তে করেছিলেন বলে আজকে ইনি বাউন্সার নিয়ে ঘুরছে। বন্ধু আসুন সেই নামটা আজকে আমরা উজ্জ্বল নক্ষত্র হিসাবে আমাদের
আজকে লিখে রাখি, আমরা তৈরি করি, যাতে আমাদেরকে মানুষ মনে রাখে এবং আমরা যাতে মানুষকে স্বাধীনতা দিতে পারি, অর্থনৈতিক পাশাপাশি অর্থনৈতিক স্বাধীনতা দিতে পারি, মানুষের অন্ধকার ভবিষ্যৎ থেকে তাকে যাতে আলোর পথে নিয়ে আসতে পারি। এই বলে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার জয়নাল বাবুকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানে বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, জয় এমএসটি। জয় এমএসটি। অসংখ্য ধন্যবাদ স্বপন মন্ডল স্যারকে, তিনি যেভাবে প্রেজেন্টেশন করেছেন সত্যি দুর্ধর্ষ এবং দুর্দান্ত, আর এবং খুবই ইম্পর্টেন্ট ছিল, খুবই জ্ঞানপূর্ণ ছিল, খুবই সুন্দর, খুবই ইম্পর্টেন্ট বিষয় তিনি তুলে ধরেছেন। আমি সকলকে বলবো এই প্রতিটা বিষয় আপনারা অবজার্ভ করবেন, আর আপনারা যদি এগুলো যদি ভুলে গিয়ে থাকেন, এগুলো নোটেট করার বিষয় থাকে সমস্ত বিষয়গুলো, তো এই নোটেট যদি না করে থাকেন, আমি প্রত্যেককে বলবো আমাদের জুম সেশন রেকর্ডেড মোড আছে, তো এর রেকর্ডেড ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল স্মার্ট প্রজেক্ট এমএসটি, আবার বলছি আমাদের ইউটিউব চ্যানেল স্মার্ট প্রজেক্ট এমএসটি, এখানে আপনারা আমাদের জুম সেশনের প্রতিদিনের রেকর্ডেড ভিডিওগুলো আপনারা সেখানে পেয়ে যাবেন। আপনারা পুনরায় রিভিউ করে আরো একবার করে এই রেকর্ডিং জুম সেশন গুলো একবার শুনবেন, সেখান থেকে যে কটা ইম্পর্টেন্ট বিষয় আপনার কাছে থাকবে সেগুলো আপনারা নোটেট করে নেবেন, আগামী দিনে আপনার পথ চলতে অনেক কাজে লাগবে। তো এটুকু বলে আমাদের এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে স্বপন মন্ডল স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর সেই সঙ্গে বাকি কমিউনিটি মেম্বার উপস্থিত যারা যারা আমাদের জুম সেশন উপস্থিত রয়েছেন, বা আমাদের এই জুম সেশনের রেকর্ডেড ভিডিও যত আমাদের এমএসটি বেঙ্গল টিম তথা আমাদের স্মার্ট প্রজেক্ট এমএসটি ইউটিউব চ্যানেলের যত ভিউয়ার্স সদস্য বৃন্দগণ আছেন, প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং কৃতজ্ঞতা জানাই। সে সঙ্গে বলবো যদি আপনাদের কারো যদি কোনো প্রশ্ন মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, অথবা আমাদের জুম সেশনে যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যদি কোনো বিষয় যদি জানা বোঝার থাকে বা কিছু বলার থাকে তাহলে আপনারা বলতে পারেন। তো আপনাদের প্রত্যেকের মাইক অন রয়েছে, আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের জুম সেশনটা সমাপ্ত করব। জাস্ট আপনাদের কয়েকজনের কথাবার্তা আমরা একবার শুনে নেবো, নিয়ে আমাদের আজকের জুম সেশন আমরা সমাপ্তির পথে নিয়ে যাব। তো সে সঙ্গে আমাদের কাছে আমি ডেকে নেবো আমাদের মধ্যে স্বাগতম মুখার্জি রয়েছেন। তো স্বাগতম মুখার্জি স্যারকে আমি আনমিউট অপশন পাঠালাম, প্লিজ ওয়েলকাম স্বাগতম স্যার, আপনি যে দু চার কথা বলেন। নমস্কার নমস্কার নমস্কার। আর কয়েকদিন বাদেই আছে তাবর তাবর পুরস্কার। এই পুরস্কারের সম্মানিত হতে আমরা সকলেই আগ্রহী এবং তার প্রোটোকল মাফিক, তার ক্রাইটেরিয়া মাফিক, তার সিস্টেম মাফিক আমরা প্রত্যেকেই যদি যে যার নিজের আইডিতে 5টা করে ফ্র্যাকশন নিতে পারি তাহলে একটা করে কুপন পাবো, এবং আপনি আপনার আইডি নিচে আপনার ডাইরেক্ট যারা জয়েনিং করেছেন এই এমএসটি ব্লকচেন টেকনোলজিতে তাদেরকে যদি 5টা করে কিনে দিতে পারেন, টোটাল 15খানা যদি আপনি ফ্র্যাকশন আপনার ডাইরেক্ট ডাউন লেভেলে কেনাতে পারেন তাহলেও কিন্তু একটা করে কুপন আপনারা পাবেন। এটা বারবার ধরে বলছি কারণ সময়ের মধ্যে যদি আপনি সেই জিনিসটাকে পেতে চান বা নিজের ভাগ্যটাকে পরীক্ষা করতে চান, তাহলে ডিয়ার লটারি কাটলে যেমন ভাগ্য পরীক্ষা হয়, সেখানে পেলে অনেক টাকা পেলাম, যদি লটারি ভাগ্যে না লাগে তাহলে কিছুই পেলাম না। কিন্তু এখানে আপনি 5টা ফ্র্যাকশন কিনলেন বা একটা কুপন পেলেন বা 15 জনকে কিনিয়ে দিলেন, তাহলে ভাবুন 19 বছর ধরে এই কয়েনটার লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারবেন। তবে হ্যাঁ, এখানে প্রবেশ করতে গেলে 18% জিএসটি দিয়ে আপনাকে ফ্র্যাকশন নিতে হবে, এবং যখন আপনি এক্সচেঞ্জে বিক্রি করবেন তখন কিন্তু আপনার যদি ট্যাক্সের আওতায় পড়ে আপনার ইনকামটা, তাহলে সরকারকে মিনিমাম বোধহয় 30% টাকা আপনাকে দিতে হবে। ট্যাক্স দিয়ে হোয়াইট মানি আপনার পিছনে, আপনি যদি এখান থেকে 100 কোটি টাকাও ইনকাম করেন, কোনো প্রশাসনিক ভাবে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। ইডি, সিবিআই থেকে, পুলিশ থেকে আরম্ভ করে, ইন্ডিয়া নয় সারা ওয়ার্ল্ডে যত সিস্টেম আছে, আপনাকে আঙুল তোলার মতন ক্ষমতা পৃথিবীর ইতিহাসে কারণ নেই। কেন না, আপনি গভর্নমেন্টের রুল অ্যান্ড রেগুলেশন মেনে, ভারতবর্ষের আইনকে মেনে, আপনি সমস্ত কিছু প্রোটোকল মেনে আপনি এই টাকার অধিকারী হয়েছেন। অতএব আপনাদের প্রত্যেকের মধ্যে যেন এই উন্মোচনটা তাড়াতাড়ি হয়,
কারণ 19 এপ্রিল কিন্তু 19 মে কিন্তু লাস্ট ডে। 19 এপ্রিল থেকে শুরু হয়েছে, 19 মে পর্যন্ত লাস্ট ডেট। তাতে যত তাড়াতাড়ি সম্ভব কষ্ট করে হোক, পরিশ্রম করে হোক, যেমন করে হোক এই অফারটাকে প্রত্যেকে নেবার চেষ্টা করবেন, এইটুকু আমার অনুরোধ রইল। আর এমএসটি ব্লকচেন টেকনোলজি যেভাবে রকেটের মতন এগিয়ে যাচ্ছে, সে কিন্তু আজকে বিশ্বের বুকে একটা রেকর্ড তৈরি করবে, ঠিক বিগত দিনে যেমন বিটিসি বিটকয়েন রেকর্ড করেছে। অতএব এই রেকর্ডটিকে কিন্তু আমরা যখন রেকর্ডটি হবে, সেই ইতিহাসের পাতায় কিন্তু আপনার আমার প্রত্যেকের নাম থাকবে। কারণ আমরা খুব প্রথম সারিতে এখানে এসেছি, এবং আমরা কিন্তু যখন এই রেকর্ডটা হয়ে যাবে তখন কিন্তু আমরাও কিন্তু একটা রেকর্ড হয়ে যাব প্রত্যেকেই। কারণ প্রত্যেকের ফিনান্সিয়াল ফ্রিডমটা কিন্তু সাকসেস হয়ে যাবে। তাই প্রত্যেকে ভাবুন, ঈশ্বর সুযোগ দেয়, কেউ পায় কেউ পায় না। অনেক সময় দেখবেন গঙ্গার ধারে যারা থাকে অনেক সময় গঙ্গা স্নান করে না, কিন্তু তার 100 কিলোমিটার দূর থেকে 15 কিলোমিটার দূর থেকে মানুষ এসে গঙ্গা জলে স্নান করে পবিত্র হয়ে তারা মানসিক শান্তি এবং মানবিক হয়ে তারা কিন্তু ফিরে যায় যে যার বাড়িতে। তাই বলছি, সুযোগ সবার হাতে আছে এই টাইমের মধ্যে। যিনি এই সুযোগকে কাজে লাগাতে পারবেন তিনি কিন্তু একটা মোটা জায়গায় পৌঁছাতে পারবেন। এবং আমরা এখানে যারা এসেছি প্রত্যেকেই ফ্যামিলি ম্যান, এবং প্রত্যেকটি পরিবারের মুখে হাসি ফুটিয়ে প্রত্যেকটি মানুষ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠুক, উৎপ্লাবিত হয়ে উঠুক, এটাই আমি চাইবো। চিরদিন আমি বলে এসেছি সকলকে যে না করে যে পেতে চাই দুঃখ তার পিছে ধায়। যা কিছু এই পৃথিবীর বুকে করতে হবে কেউ কিছুই করে দেবে না, আপনাকে নিজেকেই করে নিতে হবে, এটা যেমন বাস্তব। আর যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাথার উপরে এখানে দাঁড়িয়ে আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেগুলেট বডি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এই সংস্থাটি, গভর্নমেন্টের পরামর্শ ছাড়া এক পা হাঁটতে পারে না এই সংস্থাটি। অতএব মানুষের মঙ্গলের দিকে তাকিয়ে তারা যে প্রোটোকল মাফিক এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে যদি আমরা সঙ্গ দিয়ে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু জায়গাটা সুন্দর হবে, এ কথা বলতে কোনো রকম সন্দেহ রাখে না। আর আপনারা আসবেন, আপনারা প্রত্যেকেই যে যার ভিতরে কোনো রকম যদি সন্দেহ থাকে, কোনো রকম যদি জানার ইচ্ছা থাকে, কোনো রকম যদি আপনার প্রশ্ন থাকে, আমাদের শিক্ষক মহাশয় আছেন জয়নাল আবেদিন স্যার, তিনি কিন্তু তার সমুদ্র সমান জ্ঞান থেকে আপনাদেরকে কিন্তু উদ্ধার করবে। সে আপনি যত বড় সমুদ্রেই ডুবে যান না কেন, ভেসে যান না কেন, পড়ে যান না কেন, জয়নাল আবেদিন আপনাকে জ্ঞানের সাগরে নিয়ে ওখান থেকে কিন্তু আপনাকে রক্ষা করবে। আর মাথার উপরে আমাদের বটবৃক্ষ ছাড়া আছে আমাদের টপ সিনিয়র, যিনি ইন্ডিয়ার বুকে সেকেন্ড পজিশনে আছেন এই মুহূর্তে। অতএব শতকুমার হাজরা আমাদের মাথার উপরে আছেন, যার বিবেক পরায়ণ মানুষ, মানবিক মানুষ তিনি। তাকে অশ্রদ্ধ মানে অজস্র শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই। এবং আজকের মিটিংটায় আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের জয়নাল স্যার আছেন, জয়নাল স্যারকে আপনারা করতে পারেন বা আমাকেও করতে পারেন। আমি যতটুকু শিখেছি জেনেছি, যতটুকু সামর্থ্য আপনাদের উত্তর আমি দিতে পারবো আশা করি। তবে হ্যাঁ, টেকনিক্যাল বিষয়টা আমাদের সবার উপরে জয়নাল আবেদিন, ওনার কাছে আমিও শিখছি, আপনারাও শিখছেন। এই শিখতে শিখতে নিজের মানসিকতাটাকে ঠিক করুন, এই মোশনটাকে তৈরি করুন, এবং আরো যারা অসহায় ভাবে পিছিয়ে আছে অর্থনৈতিক ভাবে, আপনার পরিচিত যতজন আছে প্রত্যেককেই এই সাবজেক্টটা সুযোগ করে দিন, তারাও যাতে আসতে পারে, তারাও যাতে পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। আমি আর কি বলবো, আমার সামনে এই মুহূর্তে একটি ছেলে, মানে খুবই অল্প বয়সী ছেলে, শিক্ষিত ছেলে, এইচএস পাস, অজয়, তোমার নামটা কি? অজয় কুমার পাসওয়ান। অজয় কুমার পাসওয়ান। আমি আজকে ওকে আমি বিষয়টা বললাম, বলার পর ও আমাকে, ওকে খুব ছোট থেকে আমি দেখেছি, আমাকে খুবই রেসপেক্ট করে। তো সেই কারণে ওকে বলার পর ও খুব খুশি হলো। তোমার কেমন লাগলো একটু বলো, সবাই শুনুক। খুব ভালো লাগলো। তো যাই হোক, এই বিষয়টায় তোমার কিছু জানার আছে? আর কিছু যদি কোনো প্রশ্ন থাকে? প্রশ্ন, আগে আমাকে ভিডিওগুলো পাঠিয়েছো, এগুলো আমি দেখি, দেখে আমি মাইন্ডে আগে ঢোকাই, তারপর আমি জয়েনিং করব, করে আমি মিটিং এ অ্যাটেন্ড করো। আমার কোনো রকম প্রবলেম যেখানে আমি আটকাবো সেখানে আমি স্যারকে জিজ্ঞেস করবো। তখন জয়নাল বাবু, আপনি কি বলবেন ওনাকে?
একদম অসংখ্য ধন্যবাদ স্যারকে। ওনার নামটা কি যেন বললেন? অজয় কুমার পাসওয়ান। আচ্ছা আচ্ছা, অজয় কুমার স্যারকে আমার আন্তরিক অন্তঃস্থল থেকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি, এবং ওনার সফলতা অর্জন করার জন্য আমি ওনাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন উনি সফলতা কামনা করছি, যেন উনি তাড়াতাড়ি এখান থেকে যেন একটা সাফল্য পেতে পারেন। তো আমি আপনাকে বলবো আপনি নিজের মতো নিজে অ্যানালিসিস করুন, তবে দ্রুত করার চেষ্টা করবেন, কারণ অপরচুনিটি কারোর জন্য থেমে নেই। আমাদের এখানে হ্যাঁ প্রতি 3 সেকেন্ড অন্তর আমাদের এখানে ব্লক ক্রিয়েট হচ্ছে, আর সেই ব্লক ক্রিয়েট থেকে কয়েন ডিস্ট্রিবিউশনের মাধ্যমে প্রতিটা ভ্যালিডেটরের কাছে প্রতিদিন রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন সাপ্লাই হিসেবে চলে আসছে। তাহলে আপনি যত টাইম নিয়ে নেবেন এখানে রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন আগে থেকে অনেকটা বেরিয়ে চলে যাচ্ছে, তো অপরচুনিটি আপনার হাত থেকেও বেরিয়ে যাচ্ছে। এর বেরিয়ে জন্য যাবে, আমি হ্যাঁ। আপনাকে হ্যাঁ, তো আপনি সময় থাকতে এটাকে বুঝে নেওয়ার জন্য চেষ্টা করবেন, যেখানে যেখানে আটকাবে আপনি দ্রুত সেটার সমাধান দেখে নেবেন। আপনার প্রশ্ন থাকলে হুম, প্রশ্নগুলো নিয়ে আসবেন, এবং আপনি আপনার সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত জায়গায় আপনি ভেরিফিকেশন করুন, ইনফরমেশন কালেক্ট করুন, ব্লকচেন টেকনোলজি সম্পর্কে দেখুন, হুম, ব্লকচেনের মিশন কি হতে পারে, আগামী 20 বছর পৃথিবীতে কি কি ডেভেলপমেন্ট হতে পারে, আর হুম, ব্লকচেন টেকনোলজি কবে আবিষ্কার হয়েছে, কিভাবে আবিষ্কার হয়েছে, এর মধ্যে কোনো প্রতারিত হচ্ছে কিনা বা প্রতারিত হয় কিনা, বা কেউ আজ পর্যন্ত হুম, প্রতারিত হয়েছে কিনা, এই সমস্ত বিষয়ে আপনি ইনফরমেশন কালেক্ট করুন। ঠিক আছে? ভ্যালিডেটরের ভূমিকা কি, ভ্যালিডেটর হলে কি কি বেনিফিট পাওয়া যায়, হ্যাঁ, এই সমস্ত আপনি হুম, আপনার ইন্টারনেট সংস্থা থেকে আপনি জানুন। প্লাস আপনার এআই, হুম। আজকের ডেটে এআই অনেক কিছু অ্যান্সার দিয়ে দিচ্ছে, হ্যাঁ, এআই অ্যাপ্লিকেশনের থেকে আপনি অনেক কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। আর সেই সঙ্গে আমাদের এমএসটি বেঙ্গল টিমের এই জুম সেশনের মাধ্যমে আমরা আজকের আমাদের যে চ্যাট বক্স আছে, এই যে আমাদের যে জুমের মধ্যে দেখুন নিচে চ্যাট বক্স আছে, ওই চ্যাট বক্সের হুম, মধ্যে আমাদের একটি ইউটিউব চ্যানেল, স্মার্ট প্রজেক্ট ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলের মধ্যে হ্যাঁ, আমাদের এই জুম সেশনের রেকর্ডেড ভিডিও গুলো দেওয়া আছে। আপনি এই চ্যানেলের লিঙ্কটাকে আমাদের স্বাগতম স্যারের কাছ থেকে নিয়ে নিন, বা বাকি যারা এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেককে বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। সঙ্গে আপনারা এই চ্যানেলটাকে আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে দেন আমাদেরও ভালো লাগে। আর সেই সঙ্গে এই এমএসটি ব্লকচেন বা ব্লকচেন টেকনোলজি সমস্ত সিস্টেম সম্পর্কে এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে, রেকর্ডেড ভিডিওগুলো এখানে আপলোড করা হয়, আপনি এগুলো একটু দেখবেন। ঠিক আছে? ঠিক আছে তো স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ, আর সেই সঙ্গে ঠিক স্বাগত আছে। মুখার্জি স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের মধ্যে অলরেডি আরেকজন গেস্ট আছেন, তিনি হ্যান্ড রাইজ করে আছেন, আমাদের মধ্যে সুজয় মন্ডল স্যার হ্যান্ড রাইজ করে আছেন, তিনি হয়তো কোনো বক্তব্য রাখবেন। তো আমি সুজয় মন্ডল স্যারকে আনমিউট অপশন দিলাম। সুজয় মন্ডল স্যার, আপনি নিজেকে যদি একটু আনমিউট করেন। হ্যাঁ স্যার, হ্যাঁ, শুভ সন্ধ্যা স্যার। শুভ সন্ধ্যা। হ্যাঁ, সবাইকে নমস্কার জানিয়ে আমার একটা প্রশ্ন আছে, যেটা হলো সিঙ্গুরে অনার মণ্ডল, আমার এক দাদা আছেন। হ্যালো। হুম, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, বলছি। শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, অনার মণ্ডল সিঙ্গুর থেকে আছে হুম, লাইনে, তো আচ্ছা জুমে আছে অলরেডি। তো ওই আচ্ছা দাদার আজকে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমার মারফতই মানে করছে। আমি বললাম ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, জয়ন্ত স্যারকে আমি বলছি, যেটা হচ্ছে উনি এই আমাদের যে এটা চলছে হুম হুম, লটারি সিস্টেম বলুন আর যেটাই বলুন, একটা অফার চলছে, হ্যাঁ হ্যাঁ অপরচুনিটি চলছে, এবং এটার থেকে আগামী দিন একটা বিশাল জায়গায় যেতে পারে আমাদের টিম থেকে যদি কেউ পায় লটারিটা। তো হ্যাঁ, উনি একদম এটার একদম। মধ্যে এটার মধ্যে উনি রাজি আছেন, আমি ওনাকে বুঝিয়েছি, উনি রাজি আছেন। উনি হয়তো হুম, লাখখানেক টাকা এখানে ইনভেস্ট করবেন। তো আচ্ছা ওনার প্রশ্ন স্যার, যে সেকেন্ড হ্যালভিং 2028 সেকেন্ড হ্যালভিং এর পর মোটামুটি কি হ্যাঁ। হতে পারে, একটুখানি যদি আপনি বলেন স্যার, উনি আছেন অনর মন্ডল দা, তাহলে উনি একটু ফার্স্ট অফ অল আমি সবকিছু বলবো। একদম আমাদের সেকেন্ড হ্যালভিং 2028 সাল, অতএব সেই সময় পুরো রেডি ব্লকচেন, আমাদের এমএসটি ব্লকচেন আনরেডি নয়, সম্পূর্ণ সে সময় পুরো রেডি। অতএব রেডি মানে রেডি ব্লকচেন, সেখানে সমস্ত স্মার্ট কন্ট্রাক্ট, ডি অ্যাপ্লিকেশন, আপনার এআই ইন্টিগ্রেশন, আপনার কোয়ান্টাম প্রুফ টেকনোলজি, আপনার ওয়েব 3 টেকনোলজি, আপনার টোকেনাইজেশন সিস্টেম, সমস্ত সিস্টেম ব্লকচেনে কাজ করবে। এবং হুম, ব্লকচেনের যে আমরা আজকের মাদার কারেন্সিটাকে হোল্ড করছি, এর পয়েন্টটাও বিভিন্ন আমরা এক্সচেঞ্জের মধ্যে আমরা ট্রেড হতে দেখবো, ইনভেস্টমেন্ট দেখবো, সেই সঙ্গে সোয়াইপ সিস্টেম থাকবে, অন্যান্য ক্রিপ্টো কারেন্সির সঙ্গে আদান প্রদান চলবে, সমস্ত হুম, সিস্টেম রেডি থাকবে। এবং এতদিনের মধ্যে এই 2028-এর মধ্যে আমাদের এই ব্লকচেন টেকনোলজি আমরা মানে প্রাইভেট সেক্টর থেকে মেডিকেল সেক্টর, হেলথ সেক্টর,
আপনার গভর্নমেন্ট সেক্টর সমস্ত জায়গা আমরা দেখতে পাবো, এমনকি ইনক্লুড আপনার বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটির মধ্যেও আমরা ব্লকচেন টেকনোলজিকে ব্যবহৃত হচ্ছে দেখতে পাবো। আচ্ছা। তো সেই জায়গা থেকে আমাদের সম্পূর্ণ রেডি ব্লকচেন পাবো। হুম। হ্যাঁ, কিন্তু ওনার যদি বক্তব্য মোটামুটি 28 সালে আমরা পার কয়েন কি হতে পারে, মানে একটা আইডিয়া উনি নিতে চাইছেন। হ্যাঁ, আমাদের এমএসটি ব্লকচেন যে ধরনের একটা ব্লকচেন, এক তো এটা লিগ্যাল ব্লকচেন, তাতে আবার এটা একটা লিমিটেড নোড ভ্যালিডেটর, তাতে এখানে টোটাল যে সাপ্লাই সেটাও লিমিটেড, ঠিক আছে। হুম। পাশাপাশি এর হেল্পিং সিস্টেম প্রতি 2 বছর অন্তর, পৃথিবীতে যত ব্লকচেন রয়েছে সবার প্রতি 4 বছর অন্তর হেল্পিং, আমাদের প্রতি 2 বছর অন্তর হেল্পিং, অতএব সাপ্লাই আমাদের প্রতি 2 বছর অন্তর দুর্দান্ত ভাবে কমে যাবে। তো সাপ্লাই কমার জন্য এখানে ডিমান্ড বাড়বে, ঠিক আছে। পাশাপাশি এতে বার্নিং ফ্যাসিলিটি রয়েছে, বার্নিং মেকানিজম রয়েছে, এই জন্য এখানে সাপ্লাই আরো দ্রুত কমবে। এই কারণে এর সাপ্লাই কমার জন্য ডিমান্ড প্রচুর পরিমাণে বাড়বে এই জন্য। আর এই সময়কালের মধ্যে ম্যাক্সিমাম স্মার্ট কন্ট্রাক্ট সমস্ত টেকনোলজি যেহেতু এখানে কাজ করবে, তাই এটার একটা ইউজ কেস বলতে পারি প্রচন্ড হারে ইউজ কেস থাকবে। এই জন্য এই এমএসটি কয়েনের ভ্যালু আমরা 2028 নাগাদ আমরা আনুমানিক ধারণা লাগাতে পারি যে 100 টাকার উপরে থাকবে ওইটাই per ওই coin এর value, হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এবং তাছাড়া উপরে যেতে পারে এবং বাকিটা পাবলিক ডিপেন্ড করবে কোথায় নিয়ে যাবে। এখানে আমরা যত আমরা হোল্ড করে রাখতে পারবো, মার্কেটে আমরা যত ক্রাইসিস তৈরি করতে পারবো, তত আমাদের ডিমান্ড বাড়বে, বুঝতে আচ্ছা। পারছেন। তো আমরা এখানকার সবাই মিলে সাপ্লায়ার, আমাদের সাপ্লায়ার, আগামী দিনে আমরা মার্কেটে সাপ্লাই দিলে তবেই মার্কেটে এটাকে পাবলিক নিয়ে ট্রেড করতে পারবে। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা যদি এটা হোল্ড করে রাখি তাহলে কিন্তু এটা প্রচন্ড পরিমাণে মার্কেটে ক্রাইসিস তৈরি হবে, যার ফলে এটা ডিমান্ড প্রচুর পরিমাণে বাড়বে। 100, 200, 500, 1000, 5000, 10,000, 50,000 কোথায় পৌঁছে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। আচ্ছা আচ্ছা। আর একটা প্রশ্ন স্যার, এটাই ফ্যাকশন যদি কেউ ছেড়ে দিতে চায়, সেই ক্ষেত্রে কি কোনো অপশন আছে যে ফ্যাকশন আমার থেকে আরেকজন কেউ বাই করবে, কিনে নেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা এখন এই মুহূর্তে নেই, সেটা 2028 নাগাদ সেই অপশনটা চলে আসবে। তখন সম্পূর্ণভাবে ওপেন সোর্স থাকবে ব্লকচেন। আর যেহেতু এটা ডিসেন্ট্রালাইজ ব্লকচেন, তাই আপনার ফ্র্যাকশনটাকে আপনি সেল করতে পারবেন না, আপনি ট্রান্সফার করতে পারবেন। আপনার কোনো কমিউনিটি ট্রান্সফারের জন্য আপনি তার কাছ থেকে বিনিময় করতে পারেন, সেটা টাকা পয়সার বিনিময় করতে পারেন, বা কোনো প্রোডাক্টের বিনিময় করতে পারেন, বা আপনি সোয়াইপ সিস্টেমে কোনো অন্য ক্রিপ্টো কারেন্সি আপনি নিতে পারেন। সেটা আপনার নিজস্ব ওপিনিয়ন থাকবে, আপনি তার সাথে কিভাবে লেনদেন করবেন। তো আপনারা করতে পারবেন। ডিসেন্ট্রালাইজ যেহেতু ব্লকচেন, তাই আপনার ফ্র্যাকশনটাকে আপনি অন্য কারোর কাছে আপনি ট্রান্সফার করতে পারবেন, সেই অপশনটা থাকবে। তবে যার ফ্র্যাকশন সব থেকে মানে পুরাতন হবে, যার ফ্র্যাকশন সব থেকে পুরাতন, অর্থাৎ পুরাতন হওয়ার জন্য তার কাছে ম্যাক্সিমাম কয়েন স্টেক রয়েছে তার ফ্র্যাকশনের মধ্যে, ঠিক আছে। কয়েন স্টেক বেশি থাকার জন্য এই ফ্র্যাকশনের ভ্যালু তার সেই অনুযায়ী হবে। যার ফ্র্যাকশন যত পুরানো হবে তার ফ্র্যাকশনের মূল্য তত বেশি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যার ফ্র্যাকশন যত নতুন হবে তার ফ্র্যাকশনের মূল্য তত কম থাকবে সেই সময়, কারণ কারণ তার ওখানে ফ্র্যাকশন অনুযায়ী তার কয়েন সেখানে স্টেকটা কম রয়েছে। ঠিক ঠিক। এই জন্য, কারণ এখানে স্টেকিং যার বেশি থাকবে সে আগামী দিনে স্টেকিং আর্নিং করবে সেই অনুযায়ী, ঠিক আছে। এই জন্য ফ্র্যাকশনের মধ্যে আমাদের যে ফ্র্যাকশনাল হিসাবে আমরা এখানে অপরচুনিটি পেয়েছি, 50% কয়েন হোল্ডিং করতে পারছি আর 50% এখন থেকে আমাদের স্টেক হচ্ছে। তাহলে আমাদের 2028 সাল পর্যন্ত আমাদের একটা 50% করে জমলে 50% স্টেক মানে একটা হিউজ কয়েন তো অলরেডি স্টেকে রয়েছে। আর যারা সে সময় নূতনে তো অল্প স্টেক রয়েছে, ঠিক আছে। তো এই জন্য নূতন ফ্র্যাকশনের ভ্যালু পাবলিক কম দেবে, কিন্তু পুরাতন স্টেক হয়ে যাওয়া যেহেতু ফ্র্যাকশন রয়েছে, তাই এই স্টেক হওয়া ফ্র্যাকশন গুলোর ভ্যালু অনেক বেশি থাকবে। কিন্তু স্যার মানে যতদিন যাচ্ছে 28 সালে মানে সবারই অন্তত অনেক কয়েন জমে যাবে, কয়েনটা সমেত ফ্র্যাকশন সেল করতে হবে না অনলি ফর শুধু ফ্র্যাকশন সেই ডেট? হ্যাঁ, কয়েন যখনই আপনি সেল করবেন তখন তার সঙ্গে স্টেকটা ওইভাবে তার সঙ্গে কোয়ান্টিটি হিসাবে চলে যাবে। চলে যাবে অটোমেটিক। কারণ স্টেক না থাকলে আপনার ব্লকচেনে ভ্যালিডেটরের কোনো ভূমিকাই নেই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনি ভ্যালিডেটর তো স্টেকের জন্যই ভ্যালিডেটর হয়েছেন। হ্যাঁ স্যার।
এই জন্য। হুম। তো যদি আর কোনো নেক্সট প্রশ্ন থাকে আপনার? অনেক ধন্যবাদ, আমার এইটুকুই জানার ছিল। সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকে আমার এই বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর সেই হ্যাঁ, সঙ্গে আমাদের বেঙ্গল টিম একাডেমির সকল কমিউনিটি মেম্বার, লিডার, অ্যাচিভার সকলকে আমাদের এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে আজকের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শুভ সন্ধ্যা, শুভরাত্রি জানিয়ে আমাদের এমএসটি বেঙ্গল টিমের একাডেমির পক্ষ থেকে আজকের জুম সেশন আমরা এখানে সকলের অনুমতিপূর্বক এটাকে সমাপ্ত করছি। আগামীকাল রাত্রি 8টায় আবারও জুম সেশন শুরু করব। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ রইল, আপনারা আসবেন এবং আপনাদের প্রতিটা কমিউনিটি মেম্বার, লিডার, অ্যাচিভার সকল অতিথি, নতুন এবং পুরাতন সমস্ত ব্যক্তিকে আপনারা এমএসটি বেঙ্গল টিমের এই জুম সেশনে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।